আচ্ছা, আমাদের মেইনলি এই যে কেমিস্ট্রি বইটা, ঠিক আছে, আমাদের ইন্টারের কেমিস্ট্রি বইটা, এটা আসলে মেইনলি তোমার চার ভাগে ভাগ আছে। মানে পুরা কেমিস্ট্রি বইটা তুমি যদি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বলো, এগুলো আর কি তোমার টোটাল চারটা ভাগে ভাগ আছে। তো প্রথম ভাগটা কি? প্রথম ভাগটা হলো তোমার ফিজিক্যাল কেমিস্ট্রি, ঠিক আছে। ফিজিক্যাল কেমিস্ট্রি বা ভৌত রসায়ন যেটা বলা হয় ফিজিক্যাল কেমিস্ট্রি। তারপরে যেটা আছে সেটা হলো তোমার ইনঅর্গানিক কেমিস্ট্রি। তো ইনঅর্গানিক কেমিস্ট্রি কোনটা? ইনঅর্গানিক কেমিস্ট্রি হলো অজৈব যে অজৈব যে রসায়নটা, ওইটা আর কি তোমার ইনঅর্গানিক কেমিস্ট্রি। আরেকটা আছে অর্গানিক কেমিস্ট্রি, যেটা হলো একাই একটা একশো, একাই একশো এটা। আর আরেকটা জিনিস আছে সেটা হলো তোমার ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। মানে তুমি যখন ইন্ডাস্ট্রিতে জব করবা, তখন যে কেমিস্ট্রিটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আলটিমেটলি আমাদের সব কিছু ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি লাগে। তো এই জিনিসটা আর কি এখানে আছে। তো এই যে আমাদের টোটাল হলো কয়টা অধ্যায়? 10টা অধ্যায় না? তো 10টা অধ্যায়ের ফিজিক্যাল কেমিস্ট্রি বা ভৌত রসায়ন যেটা আছে, তার মধ্যে যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হলো তোমার পরিমাণগত রসায়ন, যেটা আমরা আজকে শুরু করব। পরিমাণগত রসায়ন। আচ্ছা, দেন তারপর যেটা আছে সেটা হলো তোমার ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এটা হলো তোমাদের ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে। নিরাপদ ব্যবহার। 3 নম্বর যেটা আছে সেটা হলো তোমার পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন, মানে এখানে কোয়ান্টিটি পার্ট গুলা বেশি আছে, ঠিক আছে। মানে তোমাকে বেশি পরিমাণ হলো মানে মাপঝোক করতে হবে, যেমন হলো এত গ্রাম এত গ্রাম, এইসব জিনিসপাতি তুমি আর কি এই যে ফিজিক্যাল কেমিস্ট্রিতে তুমি পাবা। তারপরে আছে রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তনটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, মানে তোমার ফার্স্ট পেপারের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো রাসায়নিক পরিবর্তন। এই যে রাসায়নিক পরিবর্তন যেটা আছে না, এটা আবার আসলে মেইনলি তোমার চারটা চ্যাপ্টারের সমষ্টিতে করা। মানে তোমার চারটা চ্যাপ্টার মিলে একটা চ্যাপ্টার বানাইছে, সেটা হলো রাসায়নিক পরিবর্তন। তো প্রথম চ্যাপ্টারটা আমি যদি বলি, এটার প্রথম চ্যাপ্টার হলো গতিবিদ্যা। এর পরের চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো সাম্যাবস্থা। এখান থেকে আসলে মেইনলি আসল পড়া শুরু হয়, সাম্যাবস্থা। আর আরেকটা আছে সেটা হলো তোমার অ্যাসিড বেস। তো অ্যাসিড বেস কেন বেশি ইম্পর্টেন্ট এটা সবাই জানো, যে অ্যাসিডের জন্য সবকিছু আমরা, অ্যাসিড আর বেসের জন্য আমরা আসলে মানুষ হিসেবে টিকে আছে অনেক কিছু। আচ্ছা, তারপর আছে যেটা তাপ রসায়ন। তাপ রসায়নটাও খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আরেকটা আছে তোমার ফিজিক্যাল কেমিস্ট্রিতে, সেটা হলো তোমার তড়িৎ রসায়ন। এটা হলো সেকেন্ড পেপারের চতুর্থতম অধ্যায়। তড়িৎ রসায়ন খুবই সুন্দর একটা অধ্যায়, পড়ে অনেক মজা পাবা তড়িৎ রসায়নটা। আচ্ছা, এবার ইনঅর্গানিক কেমিস্ট্রির ভিতর কারা আছে, যারা অজৈব রসায়ন যেটা আছে, সেটা হলো আমাদের ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায়। সেটা হলো তোমার গুণগত রসায়ন। গুণগত রসায়ন। আর সেকেন্ড একটা আছে সেটা হলো তোমার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, খুবই ডেঞ্জারাস একটা অধ্যায়। বাট ইনশাল্লাহ এই অধ্যায়টা খুবই সুন্দরভাবে বুঝতে পারবা। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এখানে রাসায়নিক বন্ড আছে, এই জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্গানিক যেটা আছে, অর্গানিক নিজে একটা চ্যাপ্টার, সেটাকে আমরা বলি জৈব রসায়ন। ঠিক আছে, জৈব রসায়ন আমাদের সেকেন্ড পেপারের দ্বিতীয় চ্যাপ্টার। তো এটাকে আমি যখন পড়াবো, তখন হলো আসলে তোমাদেরকে এটাকে আমি 7টা চ্যাপ্টারে ভাগ করব, 7টা থেকে 5টা চ্যাপ্টারে ভাগ করবো। নর্মালি আমি 5টা চ্যাপ্টারে ভাগ করতে বেশি পছন্দ করি। তো 5টা চ্যাপ্টারে ভাগ করে এই জিনিসটাকে পড়াবো, তাহলে আরো বেশি ইফেক্টিভ হবে পড়াটা। মানে পার্সোনালি আমারই, মানে অন্য ব্যাচগুলোকে পড়েও যেটা আমি ফিল করেছি, প্লাস আমার পার্সোনালি আমি 5টা চ্যাপ্টারে ভাগ করে এটাকে পড়তাম, ফলে হলো অনেক বেশি নাম্বার তুলতে পারতাম জৈব রসায়নে। আচ্ছা, এরপর যেটা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, এটা আর কি তোমার হলো ওই যে ফার্স্ট পেপারের লাস্ট অধ্যায়, কর্মমুখী রসায়ন যেটা আছে, কর্মমুখী রসায়ন। এটা আর কি তোমার ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির অংশ। তুমি ইন্ডাস্ট্রিতে এগুলাই আর কি তোমার চলবে। আর আরেকটা আছে সেটা হলো তোমার অর্থনৈতিক রসায়ন। অর্থনৈতিক রসায়ন। তো এই অধ্যায় দুইটাই খুবই বিদঘুটে একটা অধ্যায়, মানে তোমার শুধুমাত্র থিওরি বেসে আছে, এখানে তোমার এখানে ম্যাথ নাই, কিচ্ছু নাই। শুধুমাত্র থিওরি আছে, মুখস্থ বিদ্যা আছে, কর্মমুখী রসায়ন আর অর্থনৈতিক রসায়ন। তবে যেগুলো বোঝার ব্যাপার আছে, যেগুলো মানে বোঝা উচিত, সেগুলো নিয়ে আমি হলো এখানে ডিটেলস বলবো। তো আমাদের এটাই ছিল কেমিস্ট্রি বই পুরা। আমাদের ইন্টারের যে এইচএস এর যে কেমিস্ট্রি, এটা আর কি তোমার এভাবে আর কি ভাগ করা আছে। আচ্ছা, এবার আহ তোমাদের, তো আমরা আমাদের মেন পড়াতে চলে যাই। আমাদের আজকের অধ্যায় সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার যেটা আছে পরিমাণগত রসায়ন, ঠিক আছে। তো এই যে পরিমাণগত রসায়ন, তার মানে বুঝতে পারছো এখানে আমাদের এই যে মাপঝোঁক নিয়ে বেশি কাজ, মানে কাজ কারবার থাকবে। মানে এখানে তুমি ওয়েট মেশিন থাকবে, ওয়েট মেশিনে তুমি মাপবা, ই করবা। এটা আর কি তোমার একমাত্র রসায়ন যেটার মাধ্যমে তোমার সবকিছু রসায়নের বেসিকটা শুরু হয়, ঠিক আছে। তো সবার প্রথমে আমাদের যে জিনিসটা আছে সেটা হলো মোল। তো মোলকে আমরা আসলে এন দ্বারা প্রকাশ করি। মোল তোমাদের এসএসসি তেও ছিল, তাই না? তো মূল জিনিসটা আসলে কি, এটা আমাকে কি বলতে পারবা কেউ? হ্যাঁ, মেনলি মূল জিনিসটা কি, পারবা?
এসএসসি তে মোল বলে একটা পুরো চ্যাপ্টারই যে ছিল, তাই না পরিমাণ তোমাদের? পদার্থের মধ্যে 6.02 × 10⁻23 অণু বিদ্যমান থাকে তাকে এক মোল বলে। হ্যাঁ, তার মানে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যক থাকতে হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে মোলটা জিনিসটা আমি আগে আসলে বুঝাই যে মোল জিনিসটা জি। আসলে জিনিসটা কি, ঠিক আছে? এখানে অনেকে আসো তো। আহ, আমি তোমাকে সহজ একটা উদাহরণ দিই। মনে করো যে তোমার কাছে চারটা ডিম আছে, তাই না? চারটা ডিম, এটাকে তুমি সহজ সহজ ভাষায় কি বলো বলো তো? চারটা ডিম থাকলে বলতে পারবা? এক হালি। এক হালি। এক হালি ডিম। এক হালি। এক হালি ডিম বলতে পারবা, তাই না? আমরা তো এভাবে বলতে পারি। এখন আমি যদি তোমাকে বলি যে 12টি ডিম আছে আমার কাছে, তাহলে তুমি কি বলো? এক এক ডজন। ডজন। এক ডজন। এক ডজন ডিম। আচ্ছা, এখন মনে করো যে আমাদের এই যে ঝুড়ি, যেটা আমি বলছিলাম যে চারটা ডিম ছিল, 12টা ডিম ছিল, এরকম করে বলছিলাম না? এরকম 6.02 × 10⁻23 টি যদি ডিম থাকে, তাহলে ওই ডিমটাকে আমরা এক কথায় বলতে পারবো 1 মোল ডিম। কথাটা কি বুঝতে পারছো কি বললাম? হুম। তার মানে তুমি দেখো জি যে ভাই। 6-এর পর 23টা শূন্য আছে। তার মানে কত বড় সংখ্যা, তুমি বুঝতে পারছো? তুমি আর কি 6-এর পর 7টা শূন্য দিলেই হলো তোমার, কি বলো যে 6 কোটি বলো না? তো এরকম করে 23টা মানে শূন্য আছে। এতগুলা ডিম যদি তুমি এই ঝুড়িতে আটাতে পারো, দরকার নেই ঝুড়িতে আটানোর, তুমি আর কি সবগুলা যদি এক পুরা মনে করো যে মেহেরপুর শহরে যদি ডিম দিয়ে ভরায় দাও, দেন তারপর যেটা পাবা ওইটাকে আমরা এক কথায়, এত আমরা হিসাব পারি না যে এত সংখ্যা বলার দরকার নেই, তুমি একটা নর্মাল ওয়ার্ডে বলতে পারো যে ওইখানে আসলে আমাদের 1 মোল পরিমাণ ডিম আছে। কথাটা বুঝতে পারছো কি বললাম? তো এখন মনে করো যে আমি এগুলা কেন আমাদের এই যে 1 মোলের কনসেপ্টটা নিয়ে আসা হলো, আমাদের পৃথিবীতে 1 মোলের কনসেপ্টটা নিয়ে আসা হলো কেন? দেখো, তুমি যখন একটা লবণ, তুমি মনে করো যে রান্না করার সময় 1 চামচ পরিমাণ লবণ নিছো, তাই না? তো লবণ যখন তুমি এই জায়গাটায় নিছো, মনে করো যে এখানে আমাদের অনেক আমি মনে করো যে এখানে মনে করো যে লবণ নিছে অনেক, এই যে এখানে অনেক লবণ নিছে। এখন এই যে লবণ তুমি যে নিছো না, তো এই লবণ গুলা কতগুলা হতে পারে? তুমি যদি এগুলা একটা একটা করে আলাদা আলাদা করো না, তোমার আলাদা আলাদা করতে তোমার প্রচুর টাইম লাগবে। আর তুমি যখন দেখা গেল যে তুমি 2 দিন পর তুমি আলাদা করতে পারছো সবকিছু, মনে করো যে অনেক বড় আমি অনেকগুলা লবণ নিছি, দেন তারপর তুমি গুণা শুরু করেছো। গুণা শুরু করে তুমি দেখছো যে এই জায়গাটায় মনে করো যে আমি আমাদের লবণ মনে করো যে NaCl আছে, ঠিক আছে, NaCl। তো NaCl এর ক্ষেত্রে NaCl এর ভর কত মনে আছে? 23 প্লাস হলো 35.5। তার মানে এখানে টোটাল কত হবে? এখানে দেখো তো 58.5। তো তুমি কি করছো? 58.5 গ্রামের লবণ নিছো। তার মানে 58.5 গ্রামের লবণ কিন্তু অনেক বেশি হবে, এরকম হবে না অনেকগুলা? তো তুমি এভাবে প্রত্যেকটা জিনিস তুমি হলে আলাদা আলাদা করে মাপা শুরু করেছো। মাপা শুরু করতে করতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম করে তুমি যদি দেখো, তাহলে তুমি দেখবা যে 58.5 গ্রাম লবণে তোমার একটা দুইটা এরকম করে মাপা শুরু করেছো না? এই যে দানা আছে না, দানা, এই দানা থাকবে হলো 6.02 × 10⁻23 টি। আর এই যে 6.02 × 10⁻23 পরিমাণ দানা আছে না, একটা একটা এরকম করে তুমি গুনতে গেছো। তো এই যে এই সম্পূর্ণটাকে আমরা বলতে পারবো যে এখানে আসলে 1 মোল পরিমাণ লবণ আছে। তার মানে দেখো যে আমি একটা খুব সহজ ভাবে, যেমন এই যে চারটা ডিমকে আমি যদি বলি যে আমাকে 10 হালি ডিম দেন, তার মানে দোকানদার কিন্তু 40টা ডিম দেবে, তাই না? বাট আমাকে এই যে মুখে বলতে অনেক ইজি লাগছে যে আমি 10 হালি ডিম দেন। ওই রকমই আমাদের যখন হলো লবণ আছে না, আমি যদি তোমাকে বলি যে দোকানদারকে বলে যে 1 মোল পরিমাণ লবণ দেন, তাহলে সে হিসাব মতো, সে যদি অনেক ভালো পড়াশোনা করে থাকে, সে 58.5 গ্রাম পরিমাণ লবণ দেবে। বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ, এই বুঝছো? জি ভাইয়া, আচ্ছা। জি ভাই। বুঝেছি। আচ্ছা, এবার আমি তোমাদেরকে আরো কিছু কোশ্চেন করি, এই ব্যাপারটা অনেক ক্লিয়ার থাকা দরকার তোমাদের। যে মনে করো যে হলো আমি আম, তোমাকে এরকম করে বলছি যে তুমি মনে করো যে এই জায়গাটায় আমি একটা খন্ড নিছি, ঠিক আছে? একটা মনে করো যে মাটি থেকে আমি একটা খন্ড পেয়েছি। এই খন্ডটার নাম হলো কার্বন খন্ড। ঠিক আছে, এর কাছে শুধু কার্বন আছে, কার্বনের। তো আমি এটার ওয়েট করে দেখলাম যে এখানে টোটাল এই কার্বনটা আমি যখন ওয়েট মেশিনে মানে রাখলাম, তখন এটা দেখছি 120 গ্রাম পরিমাণ এর ওয়েট। তাহলে এখানে যদি 120 গ্রাম পরিমাণ ওয়েট থাকে, তাহলে এখন আমি তোমাকে বলছি যে হলো আচ্ছা বলো তো এখানে কয়টা অণু আছে, মানে কয়টা অণু আছে বা কয়টা কার্বন পরমাণু আছে? আমি যদি তোমাকে এই কথাটা বলি, তাহলে তুমি কি বলবা? তুমি আগে দেখবা যে 120 গ্রাম হলো কার্বন, দেন তারপর তুমি পর্যায় সারণী খুলবা। পর্যায় সারণী খুলে দেখবা যে কার্বনের তো ওয়েট, মানে ওই যে আণবিক ভর যেটা তোমরা বলো বা মোলার ম্যাস যেটা আছে, মোলার ম্যাসটা হলো তোমার দেওয়া আছে 12, তাই না? তো 12 যদি থাকে, তাহলে তুমি কি করবা? 120 দ্বারা 12কে ভাগ করবা। দেন তারপর তুমি দেখছো 10, তার মানে এই 10টা আসলে কি মোল না 10 মোল? তাহলে 10 মোল যদি থাকে, তাহলে আমরা এটাকে এরকম 10টা খণ্ডে ভাগ করতে পারবো, তাই না? এরকম 10টা খণ্ডে মনে করো যে ভাগ করে দিলাম। তো প্রত্যেক খণ্ডতে কতটুকু করে পরিমাণ হলো আছে বলো তো, পরমাণু? প্রত্যেক খণ্ডতে 6.02 × 10⁻23 সিক্স পরিমাণ পয়েন্ট পরমাণু জিরো আছে টু না? থ্রি 6.02 × 10⁻।
তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে এখানে তাহলে 10 মোল পরিমাণ যেহেতু আছে, তার মানে এখানে টোটাল পরমাণু কয়টা আছে? 10 × 6.02 × 10⁻³ পরিমাণ আছে। বুঝতে পেরেছি? হুম। এগুলো আমাদের জি কখন ভাই। কাজে লাগবে? যখন আমরা রাসায়নিক বিক্রিয়া শুরু করব, যখন কার্বনের সাথে তুমি অক্সিজেনের বিক্রিয়া দিবা, তখন এই যে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে না? তো তখন তুমি দেখবা যে অনেক সময় যেটা হয়, আমাদের অনেক হিসাব করে হলো ইউজ করতে হয়। নাইলে দেখা গেল যে তুমি কার্বন বেশি পরিমাণে দিছো, অক্সিজেন তোমার কাছে কম আছে, তোমার দেখা গেল কার্বন ডাই অক্সাইড উৎপন্নই হচ্ছে না। তখন কারণ কি? কারণ হলো অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক হয়ে গেছে। মানে ওইটা আগে আগে শেষ হয়ে গেছে। তার মানে তো আগে আগে একটা জিনিস যদি শেষ হয়ে যায়, তাহলে তুমি কি আর কার্বন ডাই অক্সাইড পাবা? পাবা না। তো এই জন্য আমাদেরকে হিসাব করতে হয়, আর হিসাবের জন্য আমাদের সবচেয়ে সুন্দর একটা একক হলো মোল। আর মোলটা কেন ইউজ হয়? কারণ এটা খুবই বড় একটা সংখ্যা, ঠিক আছে? মানে একটা লবণকে তুমি যদি এভাবে একটা দানা দানা গুলা যদি আলাদা করো, তাহলে তুমি দেখবা প্রচুর পরিমাণ দানা আছে। প্রায় কোটি কোটি পরিমাণ দানা আছে, তাই না? তো কোটি কোটি পরিমাণ যদি দানা থাকে, তাহলে আমি তো একবারে তো হিসাব করতে পারবো না। আমি কি বলবো যে আমার কাছে এক এক মনে করো যে 12,314টা পরিমাণ হলো দানা আছে? এইভাবে তো আমি বলতে পারবো না। এটার জন্য আমি একটা সুন্দরভাবে একটা মোল সংখ্যা বলবো। আমি মোল সংখ্যা দ্বারা ভাগ করলে তুমি দেখবে যে 0.5 মোল বা এরকম কিছু একটা আসছে। তো বলা সহজ না, মুখে বলা সহজ, এই জন্য আমরা মোল কনসেপ্টটা ইউজ করি। আচ্ছা, তো মোল নিয়ে কি আর কারো কোনো ঝামেলা আছে? এটা আমাকে একটু বলো, যে হালকা বুঝতে পারছো কিনা, হালকা। কারো কোনো জি ভাই সমস্যা থাকলে বুঝছি। আপনার আমাকে হ্যান্ড রেজও করতে পারো। তোমরা এখানে হ্যান্ড রেজ করলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে কিছু বলতে যাচ্ছ। আচ্ছা, তো আমাদের মোল নিয়ে আমাদের এই যে এইচএসসি লাইফে যা সূত্র আছে, মানে যতগুলা অধ্যায়ে যা সূত্র আছে, আমি একবারে দেখাবো। ঠিক আছে? তো আমাদের প্রথম যেটা আছে, আমাদের এই যে মূল সংখ্যা, এই যে আমি যেমন তোমাকে জাস্ট নর্মাল ধারণা দিয়ে বললাম না যে আমার এখানে তার মানে 10 মোল আছে, প্রতি মোলে হলো তোমার এতটি পরমাণু থাকে, তাহলে 10 মোলে তোমার 10 গুণ এতটি পরিমাণ পরমাণু থাকবে, এরকম আমরা বলতে পারি কার্বনের পরমাণু। এরকম তো আমি মুখে মুখে বললাম, তাই না? বাট অনেকগুলা হিসাব অনেক জটিল হবে, ঠিক আছে? তো জটিলের জন্য আমরা সূত্র ইউজ করব অনেক। তো সূত্র ইউজ করাই এখানে উচিত, আমার পার্সোনাল মানে অপিনিয়ন হলো এখানে সূত্র ইউজ করো, কারণ অনেক কিছুতে তোমার হলো ডাইরেক্ট সূত্র লাগবে। আচ্ছা, দেখো তো, মোল নিয়ে যত সূত্র, তো আমাদের প্রথম যে সূত্রটা আছে সেটা হলো N=W/M। ঠিক আছে? N=W/M। তারপরে যে সূত্রটা আছে সেটা আছে তোমার N/Na। তো আমি এগুলো সবকিছুর পরিচয় বলে দিচ্ছি, তার আগে তুমি একটু দেখো যে এগুলো আগে দেখো। VL/22.4। তারপরে আরেকটা আছে VL/24.8। আরেকটা আছে VL/24.05। আর আরেকটা আছে S গুণ VL। আচ্ছা, আরো কিছু সূত্রপাতি আছে, যেমন VRT, তারপরে তোমার QEF। এটা তো মোল নিয়ে এইচএসসি লাইফে যা সূত্র পাবা, এই যে এক স্লাইডে তুমি পাবা। তো আমি একটু পরিচয় দিই, ঠিক আছে? এবার পরিচয় দেওয়া শুরু করি। যে প্রথম যেটা আছে, ডাব্লু যেটা আছে, এটাকে আসলে আমরা প্রদত্ত ভর বলবো, বা আমি যে ভরটা মাপতে চাই, বা যে কতটুকু পরিমাণ আছে, সে ভরটা যেটা আমি মাপতে চাই, ঠিক আছে, বা কোশ্চেনে আমাকে যেটা বলে দেবে, সে ভরটা আমি এখানে বসাবো। আর এমটা কি? এমটাকে আমরা বলি মোলার ভর। এটাকে আমরা বলি কি? মোলার ভর। বাট তোমরা সারা জীবন পড়ে এসছো আণবিক ভর, তাই না? তো আণবিক ভর বলে কিছু হয় না, মোলার ভর হয়। তারপর আমাদের সুবিধার্থে আমরা আণবিক ভর বলতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আণবিক ভর হিসেবে বলবো, ঠিক আছে? আমাদের আণবিক ভর বলতে ভালো লাগে। তো এখন দেখো হচ্ছে এই যে এন। এনটা কি? এন হলো তোমার কতটি পরমাণু আছে, কতটি পরমাণু আছে, ঠিক আছে? এন মানে সংখ্যা, কতটি পরমাণুর সংখ্যা আছে। হতে পারে যে ওইখানে তোমার কতটি অণু, নর্মালি আমরা অণু হিসেবে কাউন্ট করি, কারণ সবকিছু অণু আকারে থাকে। আর যদি এই যে কার্বন একা পরমাণু আকারে থাকে না, দেখো যেমন তুমি নাইট্রোজেন গ্যাস বলো, তাহলে সে তো অণু আকারে থাকে, তাই না? নাইট্রোজেন তো একা একা ঘুরে বেড়াতে পারে না আকাশে। তো তার অ্যাটলিস্ট সঙ্গী লাগে আরেকটা নাইট্রোজেন, দেন তারপর সে ঘোরাঘুরি করে। তো এগুলো আসলে আমরা পরমাণু হিসেবে কাউন্ট করি। আর যেমন কার্বন, সে আর কি নিজে একা ঘুরে বেড়াতে পারে। বা নিয়ন যেটা আছে, নিয়ন, নিয়ন টু বলো না কিন্তু নিয়ন বলো, তাই না? তো এই যে এইসব জিনিসপাতি, এগুলা তোমার হলো পরমাণু আকারে আর কি ঘুরে বেড়াতে পারে আকাশে। এন এটাকে আমরা কি বলে? নাম্বার অফ অ্যাভোগ্রেডো, তাই না? এটাকে আমরা বলি নাম্বার অফ অ্যাভোগ্রেডো। তার মানে এখানে আমরা অ্যাভোগ্রেডোর যে নাম্বারটা আছে, এই নাম্বারটা আমরা আর কি এখানে বসাবো। তো এই নাম্বারটা অ্যাভোগ্রেডো বলে গেছে 6.02 × 10⁻23, তাই না? 6.02 × 10⁻23। ইভেন তোমাদের ক্যালকুলেটারও দেখবে যে Na বলে একটা ব্যাপার আছে। যেমন আমি যদি তোমাকে একটু দেখাই যে আমাদের কনস্ট্যান্ট মানগুলা, মানে আমি তোমাকে শিখাই দেবো ক্যালকুলেটারে। দাঁড়াও, দেখো ক্যালকুলেটারে তোমাদের ইএস ক্যালকুলেটর আছে, বাট আমি ইএক্স ক্যালকুলেটর বেশি প্রেফার করি। যদি ইএক্স থাকে তাহলে ইএক্সটা নিতে পারো। আচ্ছা, তো শিফট কনস্ট্যান্ট, এই যে 7 কনস্ট্যান্ট আছে, তো কনস্ট্যান্ট নর্মালি যে এখানে থাকে 24-এ থাকে।
24-এ অ্যাভোগাড্রো সংখ্যাটা থাকে। তো এই যে নাম্বার অফ অ্যাভোগাড্রো আমি তুলে ফেলেছি না, জাস্ট সমান দাও, দেখো কত আসে, 6.02 গুণ 10^23 না, এটা হলো নাম্বার অফ অ্যাভোগাড্রোর। আচ্ছা, তো এবার দেখো এই যে ভিএল ডিভাইড বাই 22.4, এগুলা কিন্তু আমরা সবকিছু দেখছো যে আমরা এন সমান এগুলা লিখতে পারছি, ঠিক আছে? এন সমান এগুলা জিনিসপাতি এগুলা লিখছে না, যে এন সমান এটা হতে পারে, এটা হতে পারে, এটা এটা। আচ্ছা, ভিএল 22.4 যেটা আছে না, এই জিনিসটাকে আমরা বলি যে এই কন্ডিশন যেটা আছে, তোমার যদি একটা জিনিস বলে দেয় যে আমার যে আম, তোমার গ্যাস বা যেগুলো আছে ওইগুলো যদি এসটিপি কন্ডিশনে থাকে, এসটিপি। তো এসটিপি কি, এসটিপি নিয়ে আমরা একটু পড়ে আসি, দেখো যে এসটিপি যেটা আছে সেটাকে আমরা বলি, এসটিপি যেটা আছে সেটাকে আমরা বলি এরকম, যে তোমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এটাকে আমরা একসাথে কি বলি, এটাকে আমরা একসাথে বলি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার বা এসটিপি। আচ্ছা, কারো যদি হলো লেখা বুঝতে অনেক ছোট লাগে, তাহলে তুমি কি করবা, ওই যে তুমি দেখো জুম যেভাবে করো না, জুম করে আর কি তোমার আহ করতে পারো, যে মানে মোবাইলে জুম করলে তুমি আর কি লেখা বড় দেখতে পারবা, দেখবা। আচ্ছা, তো এখন দেখো যে আমাদের এসটিপি আছে, এসটিপি কন্ডিশন আছে, আমাদের আরেকটা জিনিস আছে সেটা হলো এসএটিপি। এসএটিপি, আচ্ছা তোমরা একটু কথাবার্তা বলো তো একটু। জি ভাইয়া বলেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এসএটিপি, ঠিক আছে, এসএটিপি একটা কন্ডিশন আছে। তো এসএটিপি কন্ডিশনটা আছে, আর আরেকটা আছে এনটিপি। তো আমাদের এসটিপি কন্ডিশন যেটা আছে সেটার আমরা, সেটার ক্ষেত্রে আমরা সবকিছু তাপমাত্রা আর চাপ আর হলো আয়তন, এই তিনটাই জিনিস আমাকে পড়তে হয়। টেম্পারেচার, তারপরে তোমার আহ, আয়তন ভলিউম, আর হলো তোমার প্রেসার। এই কয়টা জিনিস আমরা প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের যদি কোশ্চেনে বলে যায় যে হলো এসটিপি কন্ডিশনে আছে, তার মানে তুমি অটোমেটিক বাই ডিফল্ট এই জিনিসগুলো মেনে নেবা। যেমন এসটিপি এর ক্ষেত্রে তাপমাত্রা কত বলতে পারবা কেউ? হুম, এসটিপি তে তাপমাত্রা কত বলা হয়? 0 ডিগ্রি। জিরো হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ, 0°C, যেটা আমরা কিন্তু প্রমাণ তাপমাত্রার চাপ পড়েছি, তাই না? এই যে স্ট্যান্ডার্ড কি প্রমাণ তাপমাত্রার চাপ। তো এটা হলো তোমার 0°C, ম্যাক্সিমাম মানুষ এখানে ভুল করবে 25°C দিয়ে, ঠিক আছে? তো 0°C মানে কি, 0°C মানে কত কেলভিন? 273 কেলভিন না? আমরা জানি 273 কেলভিন। ভলিউম কত হয়, ভলিউম হয় তোমার 22.4 লিটার, আমরা পড়ে পড়ে আসিনি যে হলো প্রমাণ আয়তন, এটা। আর প্রেসার কত হয়, প্রেসার হয় তোমার 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার মানে কত, তোমার 101325 প্যাসকেল। আচ্ছা, তো যাই হোক, তো আমাদের এসএটিপি যখন বলবে না, একটা জিনিস আমি বারবার বলছি কিন্তু, 0°C আর এসএটিপির মধ্যে কিন্তু অনেক বেশি তোমাদের কনফিউশন ক্রিয়েট হয়। তো এসএটিপিতে কত হয় বলো তো? এসএটিপিতে, এসএসটিপি তে সবার আগে তুমি দেখো যে এখানে একটা এক্সট্রা এ চলে এসেছে। এ মানে কি বলো তো? এ মানে হলো অ্যাম্বিয়েন্ট। অ্যাম্বিয়েন্ট মানে কি বলতে পারবা কেউ? অ্যাম্বিয়েন্ট মানে হলো না কক্ষ। ভাইয়া জানি। আচ্ছা, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেশার, এটার মিনিংটা হলো তোমার কক্ষ তাপমাত্রা এবং চাপ। তো কক্ষ তাপমাত্রা যখন থাকে, প্রমাণ কক্ষ তাপমাত্রা ও চাপ। তো এখন একটা জিনিস দেখো যে তুমি কোন তাপমাত্রায় তোমার ঘরে তুমি খুব সুন্দরভাবে ঘুমাতে পারো, বলতে পারবা? বুঝছি। নর্ম 25°C, 25°C থাকলে তোমার ঘুমটা অনেক সুন্দর হবে, দেখবা। আর নর্মালি যেটা হয় যে কেন এসিটিপি আমার কি দরকার হয়, কারণ তুমি দেখো যে তুমি এখন একটা তোমার স্কুলের বা হলো কলেজের ল্যাবে যদি যাও, ওইটা কি 0°C তুমি কখনো পাবা? পাবা না তো। তুমি কত পাবা নর্মালি, যদি একটু অন্ধকার টাইপের হয়, অন্ধকার বলতে রোদ টোদ না লাগলে ওটা কিন্তু 25°C আসে, মানে তুলনামূলক ধরা যায় যে 25°C বা একটু ঠান্ডা ঠান্ডা অবস্থা। তো এই জন্য আমাদের মানে মানে ল্যাবে যাতে কাজ করতে ঝামেলা না হয়, এই জন্য আমরা একটা নতুন জিনিস ধরি, সেটা হলো কি, সেটা হলো তোমার এসএটিপি। আর এটা তাহলে টেম্পারেচারটা কত, 298 কেলভিন। আচ্ছা, ভলিউমটা কত হয়, ভলিউমটা তুমি যদি তুমি এখনো জানো না যে পিভি সমান এনআরটি বলে একটা সূত্র আছে, তুমি যখন ফিজিক্সের 10 অধ্যায় পড়বা আদর্শ গ্যাস, তখন তুমি একটা জিনিসের সূত্র পাবা, সেটা হলো পিভি সমান এনআরটি। বা তুমি পরিবেশ রসায়ন পড়লে ওটা পাবা। তো এখান থেকে যদি আমরা একটু ডেরিভেশন করে আসি, তখন তুমি দেখবা যে এসএটিপি তে ভলিউম যেটা আসে সেটা আসে 24.8 লিটার। তুমি যদি এই যে পিভিআরটি, এই যে পিআরটি আর এন এর মান যদি বসাও, তাহলে তুমি ভি এর মান এখানে পেয়ে যাবা। তো যাই হোক, তার মানে আমরা একটু মুখস্থ রাখবো এসএটিপি তে কত, 24.8 লিটার, আর এটা কত হবে 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এনটিপি তে, এনটিপি ব্যাপারটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার, ঠিক আছে? মানে এটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার। কারণ আমাদের আইইউপ্যাক যেটা আছে, আইইউপ্যাক, আইইউপিএসি, আইইউপ্যাক যেটা আছে, তারা আর কি বলে যে এটা আর কি তোমার 0°C, তার মানে পুরোটা এসএটিপি এর মতো। তার মানে তোমার 298 কেলভিন, সরি 273 কেলভিন, ঠিক আছে? এটা হলো তোমার আইইউপ্যাকরা বলে, বা আইইউপ্যাকের বইতে এটা দেওয়া থাকে। বাট আমরা যখন ইন্ডাস্ট্রিতে কেমিস্ট্রিতে, মানে ইন্ডাস্ট্রি
ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যখন আমরা হলো এসব কাজপাতি করতে যাই, ঠিক আছে, তখন তুমি দেখবা যে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে এটা আর কি তোমার 20 ডিগ্রি সেলসিয়াস বলা থাকে। ঠিক আছে, এনটিপি বলতে তারা হলো তোমার 20 ডিগ্রি সেলসিয়াস। আর এনটিপি মিনিংটা কি? এনটিপির মিনিংটা হলো নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, বুঝতে পারছো? তো এখান থেকে নর্মালি যেটা হয় যে আমাদের আইইউপ্যাক এক ধরনের কথা বলে, আর হলো তোমার ইন্ডাস্ট্রি থেকে আবার 20 ডিগ্রি সেলসিয়াস বলে। বাট বইয়ের ক্ষেত্রে, যত তুমি এইচএসসি লাইফের ক্ষেত্রে তুমি আসলে এটাকে আসলে বেশি প্রেফারেবল, মানে ম্যাক্সিমাম বইতে আমি দেখেছি যে এইটা দিয়ে অ্যান্সার করা আছে, 20 ডিগ্রিতে কেউ দেয়নি। আবার যখন তোমার হলো খুব হায়ার লেভেলে থাকবে, যেমন তোমার মনে করো যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটির পরীক্ষাতে, তখন কিন্তু তারা আবার 20 ডিগ্রি ধরে। তো আসলে নর্মালি যেটা হয় যে প্রশ্নতেই বলে দেয় যে হলো এরকম, আর প্রশ্নতে না বললে আমরা নর্মালি আমরা 0 ডিগ্রি, মেডিকেলের ক্ষেত্রে অবশ্যই 0 ডিগ্রি ধরবা। আর যদি হলো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, 20 ডিগ্রি ধরতে পারো। ঠিক আছে, তুমি অপশন দেখলে বুঝতে পারবা যে এটার মান কি হবে। আচ্ছা, তো এবার দেখো যে আমাদের এনটিপিতে যে ভলিউম যেটা আছে ওইটা আর কি তোমার, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস থাকলে অটোমেটিক এটা 22.4 লিটার হয়ে যাবে। 0 ডিগ্রি সেলসিয়াস থাকলে 22.4 লিটার হবে, আর 20 ডিগ্রি সেলসিয়াস থাকলে এটা আর কি তোমার হয় 24.05 লিটার। ঠিক আছে, তো আবার বলছি প্যারা খাওয়ার কিছু নাই, আমাদের যদি মেডিকেল বা এইচএসসি লেভেল হয় আমি 22.4 লিটার দেবো। আর যদি আমাদের খুবই ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পরীক্ষা দাও, তখন তোমার কি আর কি এনটিপি দিয়ে কোশ্চেন করে না, তারা জানে যে কোথায় আর কি মানে ঝামেলা আছে বা আমাদের রাইটাররা কোথায় ভুল করেছে। আচ্ছা, তো দেখো যে আমাদের এটা আর আরেকটা আছে, এটা সবকিছু এক অ্যাটমসফিয়ার হয়, এগুলো এক অ্যাটমসফিয়ারই হয়। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো আমরা বলতে পারি যে আমাদের কখনো যদি এসটিপি কন্ডিশন তোমার কোশ্চেনে বলে দেওয়া থাকে, তাহলে আমরা ভিএল 22.4 লিটার ইউজ করব। আর ভিএল তোমার 24.8 লিটার কখন ইউজ করব আমরা? যখন আমাদের এই জায়গাটায় এসএটিপি এর কথাবার্তা বলে দেওয়া থাকবে। আচ্ছা, এবারে যখন ভিএল 24.05, আবার বললাম যে এটা তোমার ইন্ডাস্ট্রি লেভেলের জন্য ইউজ হয়, এটা তোমার এনটিপি যখন কন্ডিশন বলে দেবে তখন আর কি এটা ইউজ হবে। আচ্ছা, এবার দেখো আমি এখানে একটা কথা দেখছো, আমি কিন্তু হিসাব মতে এখানে লিখতে পারতাম V/22.4, বাট আমি এটা কেন লিখিনি বলো তো? কারণ এখানে আমি একটা লিটার একক দিছি। তোমাদের ম্যাক্সিমাম এখানে মিলিলিটার এককে বসাবে, তো এখানে মিলিলিটার এককে বসালে হবে না, এটা লিটার এককে মানে বসাতে হবে বলে আমি এখানে ডাইরেক্ট ভিএল বলছি। ঠিক আছে, ভিএল। এল মানে কি? লিটার এককে। এটা একটু ভালো করে খেয়াল রেখো, মানে আমি বুঝতে পারি যে তোমাদের কোথায় মানে অভিজ্ঞতা আছে তো খাতা দেখার, তো দেখছি যে সবাই হলো এখানে 200 ml দেখালে এখানে 200 ml বসায় দাও। তো এখানে তোমার এস গুণ ভিএল যেটা আছে, এস গুণ ভিএল, এস কে আমরা কি বলি? এস কে আমরা হলো বলবো ঘনমাত্রা। এটাকে আমরা কি বলি? ঘনমাত্রা। বা কনসেন্ট্রেশন যেটা আছে এটাকে আমরা ঘনমাত্রাকে বলি। আচ্ছা, আর ভিএল তো একই জিনিস। পি যেটা আছে, পি হলো আমাদের ওই যে প্রেসার। প্রেসার মানে কি? চাপ। ঠিক আছে, চাপ নিয়ে অনেক কাহিনী আছে। তারপরে তোমার চাপ, আর এটা কি? আয়তন। আর আরটা কি? আর তুমি এখনো জানো না, এটাকে আমরা বলি, আরটাকে আমরা বলি মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক। আচ্ছা, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, এটা নিয়ে এখন তেমন একটা কথাবার্তা আমি বলতে চাচ্ছি না। তারপর আমি একটু হালকা পাতলা যদি বলি, তাহলে তুমি দেখবা যে আর সমান, আর এর একটা মান আছে, এটা হলো তোমার 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা একটু খাতায় লিখে রাখো, নোট করছো না? নোট এখানে লিখে রাখো। আবার আরেকটা জিনিস আছে, আর এর আরেকটা মানও আছে, সেটা হলো তোমার 0.0821। 0.0821। ঠিক আছে, এইটা তুমি যখন এইটা ইউজ করবা তখন এটা জুলে থাকবে না, এটা তখন তোমার থাকবে লিটার অ্যাটমসফিয়ার। লিটার অ্যাটমসফিয়ার মানে এল এটিএম পার মোল পার কেলভিন। এই কথাটা একটু খাতায় সুন্দর মতো লিখে রাখো, এটা আমি পরবর্তীতে তুমি বুঝে যাবো যে আমি কেন এখানে লিখেছি। আচ্ছা, তাপমাত্রা যেটা আছে সেটাকে আমরা হলো এই যে তাপমাত্রা আকারে বলি, তো তাপমাত্রাটা কেলভিন এককে হবে, এটা লিখে রাখো। কিউ যেটা আছে এটা আমাদের তড়িৎ রসায়ন যখন পড়বো তখন আমাদের লাগবে। কিউ বলতে চার্জ, ওই যে কারেন্ট ইলেকট্রিসিটি পড়ো নয়, চলতড়িৎ, চলতড়িতের চার্জ দেখো না, কিউ সমান আইটি বা আই সমান কিউ ডিভাইড বাই টি, ওইটা আর কি তোমার এখানে। ই যেটা আছে, ই একটা খুব সুন্দর একটা জিনিস, সেটাকে আমরা বলি তুল্য সংখ্যা। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়বো, তুল্য সংখ্যা নিয়ে অনেক কাহিনী আছে আমাদের, যে তুল্য সংখ্যা পারে সে সব পারে। আচ্ছা, এফ যেটা আছে, এটা, এটাকে আমরা বলি ফ্যারাডে। এটাকে বলি ফ্যারাডে, বা ফ্যারাডের একটা মান আছে, এটা হলো তোমার 96,500 কুলম। তো এটা আর কি তোমার তড়িৎ রসায়ন পড়ানোর সময় তখন আমরা দেখবো 96,500 কুলম। তো দেখো আমি এখানে অনেক কিছু লিখে ফেলেছি না? তো মূল নিয়ে যত সূত্র আমাদের বইতে আছে সব কিছু এই জায়গাটায় আছে। তুমি যদি কখনো বেঁধে যাও তুমি এই জায়গাটায় আবার চলে আসবা, এখানে এসে তুমি আর কি দেখলেই বুঝতে পারবা যে কি আছে। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। হ্যাঁ, দেখতে পাচ্ছ? দেখো তো, দেখতে পাচ্ছ সবাই? জি ভাইয়া, দেখ। আচ্ছা,
তো এখানে বলছে যে রহিম শব্দটি 300 বার লিখতে, আমরা কোশ্চেন সলভে চলে যাবো ডাইরেক্ট। দেখো যে আমাদের রহিম শব্দটি 300 বার লিখতে 30 মিলিগ্রাম, ঠিক আছে, 30 মিলিগ্রাম কার্বন খরচ হয়। আচ্ছা, এই যে মিলিগ্রাম থেকে গ্রাম বা কেজি এইসব যে ব্যাপারগুলো আছে, আবার পরবর্তীতে দেখবা চাপ থেকে তুমি অ্যাটমসফিয়ার থেকে তুমি প্যাসকেলে যাচ্ছ, তারপর তুমি হলো মিলিমিটার মার্কার হিসাবে যাচ্ছ, এগুলো সব নিয়ে আমি একটা বেসিক ক্লাস নেবো। ওই বেসিক ক্লাসে তোমার যত আছে কিভাবে হলো তোমার আসলে কনভার্সন গুলো করতে হবে, ইউনিট কনভার্সন যেটাকে বলে, ইউনিট কনভার্সন কনভার্সন নিয়ে আমি সম্পূর্ণ একটা ক্লাস নেব। ওই ক্লাসে গেলে তোমার আর কি সবকিছু মানে এগুলো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে করে। আচ্ছা, তো যাই হোক, তো আমাদের রহিম শব্দটি 300 বার লিখতে 30 মিলিগ্রাম কার্বন খরচ হয়। একবার লিখতে কতটি কার্বন পরমাণু খরচ হয়, এটা আমাদের প্রথম কোশ্চেন, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো আগে সব সময় মানে কোশ্চেন পড়ার পর তোমার কাছে একটা জিনিস থাকে না যে দেওয়া আছে, আমরা এইভাবে লিখি না, দেওয়া আছে ডাব্লিউ সমান এটা এটা, তো তুমি ওই কাজটাই করবা। বাট আমরা যেটা করবো, প্রশ্নতে এটা করার ট্রাই করবো, কারণ আমাদের খুব ফাস্ট এমসিকিউ মারতে হবে, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটি বা হলো যে বুয়েটে তুমি যদি বলো, তাহলে বুয়েটে তোমার দেখবা যে 100টা এমসিকিউ টাইম হলো তোমার 60 মিনিট। 60 মিনিট, তাহলে তুমি 100টা এমসিকিউ যদি 60 মিনিট হয়, তাহলে তুমি দেখো যে পার এমসিকিউতে তুমি কত করে পাচ্ছ। দেখো তো নিজেই ভাবো তো যে পার এমসিকিউতে 1 মিনিট এরকম আকারে পাচ্ছ, তাই না? কত পাচ্ছ? 36 সেকেন্ড মতো পাবা। তাহলে তুমি 36 সেকেন্ডে কোশ্চেন পড়বা, নাকি অ্যান্সার বের সূত্র লিখবা, না ক্যালকুলেটর ইউজ করবা, নাকি লিখবা, এটা না খুবই টাফ একটা জিনিস। তো আমাদের খুব তাড়াতাড়ি ফাস্ট করতে হবে। তো আমাদের বলছে রহিম শব্দটি 300 বার লিখতে, আচ্ছা 300 বার লিখতে 30 মিলিগ্রাম কার্বন খরচ হয়। তাহলে কি আমরা বলতে পারবো যে এটা আমাদের প্রদত্ত ভর, মানে এই পরিমাণ আমাদের আহ গ্রাম খরচ হয়েছে বা প্রদত্ত ভরটা দিয়ে আছে, আমরা বলতে পারবো না? দেন কার্বন খরচ হয়, এই কার্বন থেকে আমরা কি বলতে পারবো, এটা কি আণবিক ভরটা, বা তোমাদের কথা মানে তোমাদের কথা আণবিক ভর, বা এটাকে মোলার ভর বলতে পারি আমরা। তো বলছে যে 30 গ্রাম কার্বন খরচ হয় তোমার 300 বার লিখতে। একবার লিখতে কতটি কার্বন পরমাণু খরচ হয়? তার মানে আমাদের অ্যান্সার কিসে চেয়েছে, বা আমাদের কোশ্চেনটা কি বলছে, এন এর মান চেয়েছে না? তো তুমি আগে এই সূত্রতে চলে যাও। এবার তুমি দেখো যে আমি কার সাথে কার সম্পর্ক করতে পারি। আমার এমন হতে পারে ডাব্লিউ এম এর সাথে হলে এসবিএল এর সম্পর্ক করতে হতে পারে, বা এন ডিভাইড বাই এন এর সাথে এন এর, বা ভিএল ডিভাইড বাই 22.4, যে কোনো কাছে দেখো এগুলো সবকিছু কিন্তু সমান চিহ্ন দিয়ে আছে, তার মানে তুমি সবকিছু একটার সাথে আরেকটা রিলেট করতে পারবা, কোনো সমস্যা নেই। তো দেখো যে আমাদের এখানে আছে হলো ডাব্লিউ এম আর এন, তাই না? তাহলে আমরা এই সূত্রটা আমরা লিখতে পারবো না? ডাব্লিউ এম সমান এন ডিভাইড বাই এন এ, দেখো তো, ডাব্লিউ এম সমান এন ডিভাইড বাই এন এ, এই যে এই সূত্রটা আমরা লিখতে পারবো না? লিখতে তো পারবো। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, এখানে আমি বসে থাকি। তো এখানে তুমি দেখো, আচ্ছা আমরা একটা কাজ করি, সেটা হলো যে তুমি একটা জিনিস দেখো যে আমাদের এখানে 30 মিলিগ্রাম পরিমাণ লেগেছে, তাই না? তাহলে 30 মিলিগ্রাম বলতে কতটুকু বোঝায়? 1 মিলিগ্রাম বলতে কি আমরা এটা জানি যে এটা হলো তোমার 10⁻³ গ্রাম। 1 মিলি, মিলি মানে কি 10⁻³ না? তাহলে এখানে আমরা লিখতে পারবো 10⁻³ গ্রাম। আর এম এর মান কত, আণবিক ভর যেটা আছে কার্বন, কার্বনের কত 12, আমরা সবাই জানি। কতটি পরমাণু লেগেছে টোটাল এইটাতে, সেটা আগে আমরা ক্যালকুলেট করি। 300 বার লিখতে টোটাল কতটুকু কার্বন খরচ হয়েছে সেটা আগে আমরা দেখি, তারপর আমরা দেখি যে একবারে কতটি কার্বন পরমাণু খরচ হয়েছে। কনসেপ্টটা বুঝছো? 300 বার লিখতে আগে এত পরিমাণ, আগে আমরা কার্বনের সংখ্যাটা বের করি যে 300 বার লিখতে কতটি কার্বন মানে ব্যবহার হয়েছে। দেন আমরা দেখবো যে একবার লিখতে কতটি কার্বন পরমাণু ব্যবহার হয়েছে। তো তুমি দেখো যে আমাদের টোটাল 30 মিলিগ্রাম, এটা সম্পূর্ণ 300 বার লিখতে টোটাল কার্বন খরচ হয়েছে। এখানে নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটা হবে তোমার 6.02 গুণ 10⁻23। তো এখানে তুমি যদি বসায় দাও তাহলে এন এর মান কত আসে? এন এর মান তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, তুমি ক্যালকুলেটর নিয়ে বসবা, তুমি দেখবা যে এটার মান আসবে মানে আসার কথা 1.5 গুণ 10⁻21 এরকম। আচ্ছা, তাহলে এটা আসলে তোমার কি করতে ইউজ হয়েছিল বলো তো? 300 বার লিখতে ইউজ হয়েছিল না? 300 বার লিখতে টোটাল কার্বন খরচ হয়েছে এটা। বাট আমাদের কোশ্চেনে চাইছে একবার লিখতে, তাহলে আমরা কিভাবে বলতে পারবো যে 300 বার লিখতে কার্বন খরচ হয়, ঐকিক নিয়ম করো, 300 বার লিখতে কার্বন খরচ হয় কত? 1.5 গুণ 10⁻21 এটা। অতএব একবার লিখতে কতটুকু খরচ হবে, যেটা ডান দিকে যেটা বাম দিকে থাকবে সেটা নিচে চলে যায় সবসময় ঐকিক নিয়মে, আমরা জানি। তো এখানে যেটা বাম দিকে থাকে সেটা নিচে চলে গেল 300, এতটি। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারবো, এখানে আসলে তোমার 5 গুণ 10⁻18 পরিমাণ কার্বন লাগবে একবার লিখতে। ম্যাথটা কি বুঝতে পেরেছো নাকি বোঝোনি, এটা একটু বলো তো। বুঝছি ভাইয়া। সবাই বুঝছো নাকি হালকা হালকা বুঝছো? সবচেয়ে কঠিন ম্যাথ হলো এটা, মানে প্রথম কোশ্চেনটা হলো সবচেয়ে কঠিন ম্যাথ দিয়ে শুরু করেছি। এটা কি বুঝতে পেরেছো? এই কই সবাই? আচ্ছা, বুঝছি। জি তাহলে ভাই। আচ্ছা, জি ভাইয়া দেখো এরপর এই ম্যাথটা যদি হজম করতে পারো সব ম্যাথ ইজি লাগবে। আচ্ছা দেখো, আমাদেরকে বলছে যে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত, বলতে পারবা কেউ? 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? এটা তোমাকে বলেছে, এটা হলো এসটিপি কন্ডিশনে, এসটিপি কন্ডিশনে এটা বলেছে।
তাহলে কি আমরা এটা বলতে পারি না যে আমাদের এখানে 5 গ্রাম, তুমি আগে ফাইন্ড আউট করে এটা ডাব্লুর মান দিয়ে আছে, কার্বন ডাই অক্সাইডে কি এটা, এখান থেকে তুমি মোলার ভর বা আণবিক ভর পাবা। আয়তন কত, তার মানে আমাদের ভিএল এর মানটা চেয়েছে, এটার মান কত, আর এটা এসটিপি কন্ডিশন বলেছে। তাহলে কি আমরা ডাইরেক্ট এই সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারবো? দেখো তো, যে আমাদের ডাব্লিউ ডিভাইড বাই এম সমান হলো ভিএল ডিভাইড বাই 22.4। লিখতে তো নাইন পারবো কারণ পয়েন্ট থ্রি এসটিপি থ্রি কন্ডিশন। লিটার। হ্যাঁ, কত হবে? 9.33। 9.33 হওয়ার কথা না। দেখো এখানে 5 গ্রাম বলেছে, তার মানে এখানে 5। এম এর মান কত, কার্বন ডাই অক্সাইডের মোলার ভর কত ধরেছো? সরি ভাই, 2.54। হ্যাঁ, 2.54। তো কার্বন ডাই অক্সাইডের কত, 44, কিন্তু কার্বনের 12, অক্সিজেনের কত? অক্সিজেনের হলো 16 গুণ 2, তার মানে 32 প্লাস 12, 44। আচ্ছা, ভিএল এর মান কত? ভিএল এর মানই বের করতে বলেছে, আর 22.4। তুমি যদি এটার অ্যান্সার বের করো তাহলে ভিএল এর মান পাবা 2.54 লিটার। এই যে আমি এখানে ভিএলটা কেন লিখছি তাহলে বুঝতে পারছো, তোমার যাতে কোন না ক্রিয়েট হয়, এখানে মিলিলিটার নাকি এল হবে। ঠিক আছে। তো এই জিনিসটা আমরা মোটামুটি পারলাম। এবার আমরা একটু যদি দেখি যে আমাদের কোশ্চেন 3টা আমরা একটু দেখি, ঠিক আছে। তো কোশ্চেন 3 তো বলছে যে এসটিপিতে অক্সিজেন গ্যাসের আয়তন কত, এটা দেখি পারো কিনা। 22.4 লিটার। এটা দেখি তোমরা পারো কিনা, কত হবে এটা? বাইশ দেখি। দশমিক চার লিটার হ্যাঁ, 22.4 লিটার। এটা এই অবজেক্টিভটা দিলে একটু তোমার কি ক্যালকুলেশন করা দরকার আছে? এসটিপিতে তো সকল অক্সিজেন গ্যাসের আয়তন বা সকল গ্যাসের আয়তনই তোমার হলো 22.4 লিটার হবে, তাই না? বুঝতে পেরেছো কথাটা? দেখো, এসটিপি জি কন্ডিশনে আমি তো ভাই। বলেই দিছি যে এসটিপি কন্ডিশনে হলো তোমার ভলিউম হলো 22.4 লিটার। এটার মিনিংটা হলো যে তুমি যদি ওইখানে গ্যাস ছেড়ে দাও, তুমি যদি এখানে তোমার মনে করো যে অনেকগুলো গ্যাস বা হলো তোমার যতটুকু গ্যাস তুমি এখানে দেওয়ার দরকার, এই যে অক্সিজেন গ্যাস তুমি দিচ্ছ, তো অক্সিজেন কত, 32 গ্রাম না, তার মানে 32 গ্রাম যেটা আছে, 32 গ্রাম পরিমাণ গ্যাস তোমার হলো টোটাল 22.4 লিটার পরিমাণ জায়গা জুড়ে আর কি তোমার মানে ভরাট করে রাখবে। তো তোমার বাসা যে বালতিটা আছে, মনে করো বালতিটা নর্মালি হয় 20 লিটারে, তোমার যে ছোট এরকম একটা বড় একটু মানে ছোট মানে মাঝারি টাইপের যে বালতিটা থাকে, ওইটা নর্মালি হয় তোমার 20 লিটারে, তার মানে এটা 22.4 লিটার, মানে কি একটু বেশি। তার মানে তুমি এখানে অক্সিজেনের মোলার ভর সমান, অক্সিজেনের মোলার ভর কত, 16 গুণ 2, 32 গ্রাম পরিমাণ তুমি যদি অক্সিজেন ছেড়ে দাও, তাহলে সে আর কি 22.4 লিটার পরিমাণ উঠে সে আর কি তোমার ফ্রিলি মুভ করতে পারবে। ঠিক আছে, পারফেক্টলি মুভ করতে পারবে, ওইটাকে আমরা তার ভলিউম আকারে বলতে পারি। আচ্ছা, যদি 5 গ্রাম দাও তাহলে দেখা গেল যে পুরো বালতিটা এতটুকু পরিমাণ উঠেছে, এর বেশি আর উঠতে পারছে না সে। ঠিক আছে, বাট তুমি 22.32 গ্রাম দিলে সে আর কি তোমার সম্পূর্ণটা জুড়ে আর কি থাকবে। তাহলে আমরা এই কোশ্চেনটারও অ্যান্সার পেয়েছি। এবার আমাদের আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো, হ্যাঁ দেখো, যে এখানে আমরা আরেকটা কোশ্চেন দিচ্ছি যে এসটিপি তে অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত। ঠিক আছে, এবার আমাদের একটা নতুন টার্ম এসেছে। দেখো আস্তে আস্তে আমরা যখন বড় হব তখন আরো বেশি নতুন টার্ম আসবে। এসটিপি তে অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত, এটা আমাদের চেয়েছে। তো আমরা অ্যাটলিস্ট বুঝতে পারছি যে এসটিপি আছে, তাই না? এসটিপি থাকলে অটোমেটিক আমি এখান থেকে ভলিউম পেয়ে যাব। অক্সিজেন গ্যাস বলেছে, তার মানে এটা কি মোলার যে আণবিক ভরটা যেটা আছে সেটা অক্সিজেন গ্যাসের পাবো। আর ঘনত্ব কত, তাই না? তো ঘনত্ব মিনিংটা কি বলতো? ঘনত্ব মানে ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করি, মনে আছে কারো? রো দ্বারা। রো দ্বারা, তাই না? তার মানে আমরা রো দ্বারা এখানে এটাকে জানি। তাহলে আমাদেরকে বের করতে বলছে ঘনত্ব কত এই জিনিসটা, তাই আমি এখন কিভাবে বের করব? আমার তো এখানে কোনো সূত্রই তো পেলাম না। তাহলে ভাইয়া কি আবার কি বললো যে পাওয়া যায় না? আচ্ছা, তো দেখো যে আমরা এটা আসলে মেইনলি বের করতে পারবো। আমরা কি ওই যে এই ছোটবেলায় এই জিনিসটা পড়েছি যে রো সমান এম ডিভাইড বাই ভি, এই জিনিসটা পড়েছি, এটা তো পড়েছি। এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে আমরা যখন এখানে আমাদের ভি এম আর রো আছে, এই এমটাকে আসলে আমরা তুলনা করতে পারি, এই যে এমটা তুমি এখানে বসাতা না, যে 12 গ্রাম বা যে কোনো একটা গ্রাম, এখানে দেখা গেলো যে 1 কেজি 2 কেজি এরকম করে বসাতা। তো এটা আসলে মেনলি আমাদের সেই ডাব্লুটা ছিল বা প্রদত্ত ভর ছিল। তার মানে আসলে মেনলি যেটা হচ্ছে যে আমাদের এখানে এটাকে আমরা ডাব্লিউ ডিভাইড বাই ভি আকারে বলতে পারবো কেমিস্ট্রি ভাষায়, মানে এমটা চেঞ্জ হয়ে ডাব্লু হয়েছে এখানে জাস্ট। আমরা আগে হলো এম, ওই যে 1 কেজি ভরের একটা বস্তু ফিজিক্সে আমরা লিখি না, ওইরকম আমাদের এখানে ডাব্লু বলতে পারি 1 কেজি ভরের একটা বস্তু, ওই রকমই। তো এখান থেকে আমরা তার মানে এখানে ডাব্লুটা আমাদের রো থাকলে আমাদের ডাব্লুর জিনিসটা নিয়ে আসা দরকার। তো আমরা তো অ্যাটলিস্ট এই সূত্রটা তো জানি, তাই না, যে ডাব্লিউ বাই এম সমান হলো যেহেতু এসটিপি কন্ডিশন ভিএল ডিভাইড বাই 22.4, এই কথাটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, তো এখানে যদি ডাব্লিউ ডিভাইড বাই এম ভিএল ডিভাইড বাই 22.4 হয়, তাহলে তুমি এখানে একটা কাজ করো তো, যে আমরা ভিএলটাকে এখানে নিয়ে চলে আসি, তাহলে ডাব্লিউ ভিএলটা নিয়ে আসলাম আর এমটাকে ওইদিকে নিয়ে আসলাম, তাহলে 22.4 এরকম হয়ে গেল না? মানে সূত্রটা এখান থেকে এটা চেঞ্জ করলাম, এটা থেকে এটা। তো এটা দেখতে কি তোমার রো এর মতো লাগছে? দেখো তো, এটাকে দেখতে তোমার রো এর মতো লাগছে না? তাহলে এটাকে আমরা একবারে লিখতে পারবো যে এটা আমাদের রো,
আর এটা কি এম ডিভাইড বাই 22.4, লেখা তো যায়। তো এম এর মান কত? 32, তাহলে এখানে তুমি 32 বসাও, এখানে কি 22.4 বসাও, কত আসে? যেটা আসবে সেটাই অ্যান্সার। 1.43 গ্রাম। 1.4485। আচ্ছা 1.43, আহ আচ্ছা 1.43 এটুকু পর্যন্ত নিলাম, ঠিক আছে। এটা গ্রাম পার লিটার, কারণ আমি আগে বলছি কিন্তু এটা ভিএল এ আছে, তাই না? তাহলে ভিএল এ থাকলে কিন্তু এটা অবশ্যই লিটার এককে আছে, এটা 22.4 লিটার, এখানে কি গ্রাম এককে আছে। তো এখানে টোটাল আসবে কি গ্রাম পার লিটার। এই এককটা যেন ভুল করবে না, একটা জিনিসের একক ভুল করা কিন্তু অনেক বড় পাপ, ঠিক আছে, মাথায় রেখো। আচ্ছা, এবার দেখো কোশ্চেন 5-এ আমরা চলে যাই। তো কোশ্চেন 5-এ আমাদের বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 740 মিলিমিটার মার্কারি চাপে 25 ml গ্যাসে অণুর সংখ্যা কত? তো এইসব জিনিসপাতি আমি পরবর্তীতে তোমাদেরকে শিখাবো, যে এখানে তোমার এই যে 740 মিলিমিটার, এগুলো নিয়ে আমি অনেক কাহিনী করব পরবর্তীতে। তো এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। তো আমাদেরকে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 740 মিলিমিটার চাপে 25 ml গ্যাসে অনুসংখ্যা কত। তো তুমি দেখো যে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলেছে, তাহলে এটা তো আমরা অ্যাটলিস্ট বুঝতে পারছি যে 30 ডিগ্রি সেলসিয়াস এটা কিসের মান দিয়ে আছে? তাপমাত্রা বা টেম্পারেচারের মান দিয়ে আছে। আর 740 মিলিমিটার মার্কারি চাপ, এই জিনিসটা এখানে মার্কারি চাপ, এই যে চাপ আছে না, মানে এটা তোমার এটা নিয়ে অনেক সুন্দর কাহিনী আছে যে 740 মিলিমিটার মার্কারি চাপ কোথা থেকে মানে মানে আবিষ্কার হলো। তো এগুলো নিয়ে আমি পরে আহ, বিস্তারিত বলবো, যখন আমি পরিবেশ রসায়ন করাবো তখন আর কি মেইনলি এগুলো নিয়ে বলবো, কারণ এটা সম্পূর্ণ অধ্যায়টাই এটার। তো দেখো যে আমাদের 740 মিলিমিটার মার্কারি চাপ এটা, এটাকে আমরা এভাবে লিখি যে এটা আসলে আমাদের পি এর মান দিয়ে আছে বা প্রেশারের মান দিয়ে আছে। আর 25 ml এটা আমাদের কি, এটা আমাদের ভি এর মান দিয়ে আছে, বাট এটা লিটার এককে না, এটা মিলিলিটার এককে দিয়ে আছে। তো গ্যাসে অণুর সংখ্যা কত? তো অণুর সংখ্যা বলতে কি বোঝায়? এন এর মান কত, এটাই বলছিলাম না? এই যে দেখো, যে আমি এখানে বলছিলাম যে এন কি, এন হলো কতটি পরমাণু বা অণু, তার মানে একটা সংখ্যা। তো দেখো যে আমরা এখানে যদি এখানে বের করতে চাই, তো আমাদের একটা সূত্র ছিল, সূত্রটা তুমি যদি দেখো, সূত্রটা ছিল এরকম, পিভি ডিভাইড বাই আরটি। এটা হলো গ্যাসের, আদর্শ গ্যাসের মেন সূত্র। মানে এই সূত্রটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সূত্র। এমনও আছে যে তোমার তুমি যখন ফিজিক্সের 10 অধ্যায় করতে যাবা, তো এই একটা সূত্র দিয়ে তোমার হলো অধ্যায় শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, এন সমান পিভি ডিভাইড বাই আরটি। তো দেখো যে এন সমান পিভি ডিভাইড বাই আরটি আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে পি আছে, ভি আছে, টি আছে, আর আর এর মান তো আমি তোমাকে বলেছিলাম একটু আগে, 8.314 বা 0.0821। তো আর এর মানও জানি, পি এর মানও জানি, এখানে ভি এর মান জানি, টি এর মানও জানি, তাহলে আমাদের বের করতে বলছে এন। তাহলে এন এর মানের জন্য আমরা কি এন ডিভাইড বাই এন এর এই সূত্রটা মানে এটা অ্যাপ্লাই করব। তার মানে আমি কার সাথে কার কানেকশন লাগালাম? আমরা হলো এন ডিভাইড বাই এন এর সাথে এই যে পিভি ডিভাইড বাই আর টির এই যে সমান লেভেলের কানেকশন এখানে লাগালাম। বুঝতে পারছো? তো এই জিনিসটা আর কি মেন। তো কার সাথে তুমি আর কি কার সম্পর্ক করবা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মানে তুমি যখন কোশ্চেন সলভ করবে তখনই তুমি বুঝতে পারবা যে কিভাবে, যত বেশি প্র্যাকটিস করবে তত এটা আরো ফ্লুয়েন্সি বাড়বে। তো দেখো যে এখানে আমাদের এখানে 740 মিলিমিটার মার্কারি চাপ দেওয়া আছে। নর্মালি যেটা হয় যে প্রেসার যদি থাকে আমাদের 740 যদি থাকে, এটার সবচেয়ে প্রমাণ যে যেটা মানে তুমি এটাকে তার মেন জিনিসটা দিয়ে ভাগ করতে হয়। মেন জিনিসটা কি? মেন জিনিসটা হলো যেমন প্রেসারের ক্ষেত্রে, ধরো, আচ্ছা কেউ কি চ্যাটে লিখছো নাকি? আচ্ছা, যাই হোক, তো এই যে এখানে আমাদের যেটা বলতে চাচ্ছি যে এই যে 740 আছে না, তো এই যে তোমার 700, আমাদের যদি কখনো প্রেসারের কথাটা বলে, ঠিক আছে, প্রেসারের কথাটা বলে, তাহলে আমরা যেটা করবো যে 760 মিলিমিটারটাকে আমরা মেইনলি এক এক অ্যাটমসফিয়ার আকারে ধরি। এক অ্যাটমসফিয়ার মানে 760 মিলিমিটার মার্কারি চাপ, এটা আমরা বলি। আবার এটার আরেকটা নাম আছে যে এটা তুমি আর কি 101325 প্যাসকেল। এগুলো নিয়ে আমি বিস্তারিত পরবর্তীতে আলোচনা করবো, এগুলো হলো তার প্রমাণ জিনিসপাতি। তো তোমাকে যদি কখনো হঠাৎ করে বলে যে 730 মিলিমিটার মার্কারি চাপ, তো আমাদেরকে যদি অ্যাটমসফিয়ার এককে আনতে হয়, তাহলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? 760 দিয়ে। তাহলে আমরা বুঝতে পারবো যে কত অ্যাটমসফিয়ার হচ্ছে। দেখা গেলো এটা হিসাব মতো তো 0.9 সামথিং অ্যাটমসফিয়ার হবে, তাই না? তার মানে আমরা ওইখান দিয়ে ওইটার সাথে আবার এটার গুণ করে দিয়ে আমরা এটা বের করতে পারবো। তো আমাদের এত ঝামেলা করার দরকার নেই। আমরা যেটা করবো এখানে সেটা হলো, মানে আমি যখন পড়াবো তখন আরো বিস্তারিত বুঝবা। তো এখানে তোমার এই যে পি আছে না, যেটা পি 740 আছে না, তো আমরা 740-এর মেন যেটা আছে মেনটা দিয়ে ভাগ করবো। মেন করতে আছে 760 মিলিমিটার। এই যে এখানে বলছে যে এক অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার মার্কারি যাবে আর 101325 আচ্ছা, এবার দেখো যে ভি এর, ভি যেটা আছে, ভিটা আসলে তোমার 25 ml দেওয়া আছে, তাই না? 25 ml দেওয়া থাকলে অবশ্যই আমি তোমাকে বলেছিলাম যে এটা তুমি লিটার এককে নিয়ে আসা ট্রাই করবে সবসময়। তো লিটার এককে নিয়ে আসলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। তো লিটার এককে তুমি যদি 25 ml নিয়ে আসো, তাহলে তুমি দেখো যে 25 ml কে কিভাবে লিটার এককে নেওয়া যায়, বলতে পারবা কেউ? যে 25 ml সমান কত লিটার, বলতে পারবা? হুম, বলতে পারবা কেউ? 0.025। 0.025, তাই না? মানে নর্মালি আমরা কি জানি যে 1000 ml সমান কত? 1 লিটার হয়, তাই না? তাহলে অতএব 1 ml সমান কত হবে?
1/25, সরি, 1/1000 লিটার, এটা। অতএব 25 ml সমান কত হবে? 25 ml সমান হবে 25/1000 লিটার। তো এখান থেকে তুমি যদি ভাগ করো তাহলে তুমি পাবা 0.025 লিটার। তার মানে আমি এখানে কত বসাবো? 0.025। তার মানে আমি ভি এর মান বসালাম কিন্তু এখানে, ঠিক আছে। দেন তারপর কি আছে? আর এর মান। তো আর এর মান আমি বলেছিলাম, দেখো এটা আসলে আর যেটা আছে সেটা হলো তোমার প্রেসারে আছে, ঠিক আছে। এটা আমাদের কি আছে? এটা তোমার, সরি, এটা আমাদের অ্যাটমসফিয়ারে আছে, এটা আমাদের অ্যাটমসফিয়ার এককে আছে। আর এটা জিনিসটা আমরা লিটারে নিয়ে আসলাম। তো যদি আমি লিটার আর অ্যাটমসফিয়ার উপরে রাখি তাহলে অবশ্যই আমি এখানে একটা জিনিস কথা লিখেছিলাম, যে লিটার আর অ্যাটমসফিয়ার যদি একসাথে থাকে তাহলে আমরা কোন আর এর কোন মানটা ইউজ করব? 0.0821। যদি আমাদের কখনো জুল আকারে থাকে বা প্যাসকেল, আমাদের যদি প্যাসকেল বা হলো তোমার প্যাসকেল বা মিটার কিউব আকারে থাকে, মানে ভলিউমের মানটা মিটার কিউবে থাকে আর প্রেসারের মানটা প্যাসকেলে থাকে, তখন আমরা জুল এই মানটা ইউজ করব। আর যখন আমাদের লিটার আর অ্যাটমসফিয়ারে থাকবে তখন আমরা এই মানটা ইউজ করবো আর এর, মানে আর এর দুইটা মান আছে, দুইটা মানের মধ্যে যেটা তোমার আর কি ইউজ করতে হয়। তো এখানে যেহেতু এটা আমাদের অ্যাটমসফিয়ার আর লিটার আকারে আছে, তার মানে আমরা এখানে কোনটা ইউজ করবো? 0.0821, ঠিক আছে। আচ্ছা, টি এর মান কত? 30 আছে, তাহলে টিটাকে অবশ্যই কেলভিনে নিয়ে যেতে হবে। তাহলে 30°C মানে কত? 303 কেলভিন। আচ্ছা, এবার দেখো যে এন, এনটা আমরা এখানে রেখে দিলাম, আর এখানে আছে কি? এন এ, অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 × 10⁻³ এটা যদি সম্পূর্ণ তুমি একসাথে বসাও তাহলে যে মানটা পাবা সেটাই হলো আমাদের অনুসংখ্যা। তো এখানে তোমার অনুসংখ্যা কত হবে? এটা অনুসংখ্যা হবে এন সমান তোমার এন সমান হলো তোমার, মানে যে কোনো একটা হবে, তুমি একটু দেখো এটা ক্যালকুলেশন করে এখানে বসাই দিও, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে একটা জিনিস সামারিটা আনছি, যে আমাদের পি যেটা আছে, ভি যেটা আছে, আর 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 এর মান কখন কোনটা হবে? পি এর মান তোমার যদি কখনো এখানে মানে প্যাসকেলে থাকে, প্যাসকেল বা হলো নিউটন পার মিটার স্কোয়ার, এটাতে যদি থাকে তাহলে একটা হবে। আর ভলিউম যদি তোমার মিটার কিউবে থাকে তখন আমি এখানে 8.314 জুল পার মোল পার কেলভিন এই জিনিসটা ই করব। আর যদি তোমার হলো, যদি আমাদের বাই এনি চান্স এখানে যদি এখানে অ্যাটমসফিয়ারে থাকে আর এখানে যদি লিটার এককে থাকে, তখন আমি আর কি 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল পার কেলভিন এই জিনিসটা আমরা ইউজ করব। তো এই জিনিসটা আরো পরবর্তীতে অনেক ইজি হয়ে যাবে, মোল পার কেলভিন এই জিনিসটা তোমার আর কি মানে ক্লিয়ার হয়ে যাবে, কারণ তোমার এইটা নিয়ে পুরো একটা অধ্যায় আছে, ঠিক আছে। তো প্যারা খাওয়ার কিছু নেই। এবার দেখো যে আমাদেরকে আরেকটা কোশ্চেন বলছে যে 12 গ্রাম কার্বন ডাই অক্সাইডের পরমাণু সংখ্যা কত, ঠিক আছে। এই জিনিসটা না আমি যখন এনডিসি তে পরীক্ষা দিছিলাম তখন আমাদের আমার কোশ্চেনটা এটা এসেছিল। তো 12 গ্রাম কার্বন ডাই অক্সাইডের পরমাণু সংখ্যা কত বলতে পারবা? হুম, বা এটা এনডিসি বলে না, মানে তোমার নর্মাল এইচএসসি তে বা এসএসসি তেও কিন্তু আসে এই জিনিসটা। বলো তো এই জিনিসটা কি হবে, এটা অ্যান্সার? 1.64 × 10⁻23। 1.64 × 10⁻23 হতে পারে, আমি শিওর না, বাট আমি একটু দেখি, আমি আসলে করে দেখি কি হচ্ছে। তো দেখো যেখানে 12 গ্রাম কার্বন ডাই অক্সাইড বলেছে, তার মানে এখানে কি প্রদত্ত ভর ডাব্লু দিয়ে আছে, কার্বন ডাই অক্সাইড কত দিয়ে আছে, মোলার ভরটা দিয়ে আছে, আর পরমাণু সংখ্যা তার মানে কি এন এর মানটা চেয়েছে, তাই না? এটা। তো তুমি কিসের সূত্রে অ্যাপ্লাই করবা? W/M সমান N/N এ, খুবই ইজি একটা সূত্র। যেখানে ডাব্লু এর মান কত? 12 গ্রাম। এম এর মান কত? এম এর মান হলো 44। এন এর মান কত? এন এর মান হলো তোমার, ওই যে বের করবা। আর এন এর মানটা কি? এন এ অ্যাভোগাড্রোর মান 6.02 × 10⁻23, এটা কত আসে বলো তো? এন এর মানটা এখানে কত আসে? 1.64 × 10⁻23। এটা আসছে এন এর মান। জি ভাই, ওটাই আসছে। তাহলে এটা যদি আসে তাহলে পরমাণু সংখ্যা তোমরা কি 3 দ্বারা গুণ করেছো? হুম, হ্যাঁ ভাইয়া করেছি। করেছো, করার পর এটা এসছে। না, ওটা আসছে 4.92 × 10 টু দি হ্যাঁ, পাওয়ার 23। তার মানে বুঝতে পারছো ভুলটা কোথায় হবে? হুম, কারণ এখানে আমাদের প্রথমে এখানে কিন্তু অণু সংখ্যা বলেনি, কার্বন ডাই অক্সাইড কিন্তু অণু আকারে থাকে, বাট আমাদের বলছে পরমাণু সংখ্যা। তাহলে কার্বন ডাই অক্সাইডকে তোমাকে ভাঙতে হবে, কার্বনকে ভাঙলে একটা কার্বন পাবা আর দুইটা অক্সিজেন পাবা, দুইটা অক্সিজেন পাবা, তাহলে টোটাল যেটা আছে, যে তোমার আসলে 3 দ্বারা টোটাল জিনিসটাকে গুণ করতে হবে না। তার মানে এটা তুমি আসলে মেইনলি কি পেয়েছো? অণু পেয়েছো। বুঝতে পারছো কি বললাম? তাহলে এই জায়গাটায় আমি যদি বলি যে আমরা হলো অণু পেয়েছিলাম, বাট এটা থেকে যখন আমি পরমাণুতে যাব তাহলে আমাদের এখানে হিসাব করতে হবে যে কয়টা পরমাণু হওয়া সম্ভব। তো এখানে তোমার একটা কার্বন আর দুইটা আম, অক্সিজেন, তার মানে টোটাল তিনটা, তার মানে এখানে অবশ্যই 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে টোটাল আসে কত? এটা আসে তোমার হলো, ওই যে কত বলা যেন, 4.64 না কত যেন বললা, 4.8। 92 × 10⁻23। আচ্ছা, তার মানে তো ঠিক, তার মানে খুব ডেঞ্জারাস কিন্তু এই ব্যাপারটা। নর্মালি দেখবা যে ক নম্বরে এই মানে এই অ্যান্সারটা আছে অবজেক্টিভে, সবার আগে তুমি এটা দাগে দিয়ে বলবা যে পরীক্ষা হেভি সুন্দর হয়েছে।
বা সবার আগে তোমার ভুল হবে, কারণ গ নম্বরে আছে হলো 4.92 × 10⁻23। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, এবার দেখো যে আমাদের এখানে বলছে যে 1,000 লিটার ট্যাঙ্ক ভরাতে কতটুকু N2 গ্যাস লাগবে। তার মানে ওই যে তোমাদের ট্যাঙ্কিটা আছে না তোমাদের বাসার উপরে ছাদে, তো ওই ছাদে যে ট্যাঙ্কিটা আছে ওইটা তো নর্মালি 1,000 লিটার হয়, গাজ ট্যাঙ্কি। তো ওই ট্যাঙ্কিটা তুমি সম্পূর্ণ ভরাবা, ঠিক আছে, মানে পারফেক্টলি ভরাবা, তাহলে তোমাকে কতটুকু নাইট্রোজেন গ্যাস লাগবে। তো এই জিনিসটা তোমাকে বলেছে। তো তোমার কতটুকু লাগবে তুমি কিভাবে বলবা, বলো তো? কতটুকু লাগবে হিসাব করে দেখো তো। মনে করো যে এখানে 1,000 লিটার তোমার আছে, একটা ট্যাঙ্কি আছে, তো এটা তুমি সম্পূর্ণ নাইট্রোজেন গ্যাস দিয়ে ভরাই দিবা। 25 গ্রাম। হ্যাঁ, কত? 625। 625 কেন কেন হলো? আচ্ছা, দেখি আমরা। তো আমাদের এটা কি, এটা নর্মালি হলো তোমাকে এসটিপি কন্ডিশনে ধরতে হবে, নর্মাল যেটা হবে স্ট্যান্ডার্ড প্রেসার এন্ড টেম্পারেচার। আচ্ছা, আমি একটু এসটিপি তে ধরে নাও যে এসটিপি তে আমি বলেছি, তাহলে তুমি কি বলবা, এটার অ্যান্সার কত হবে? এটা হবে না, ভিএল ডিভাইড বাই 22.4 সমান ডাব্লিউ ডিভাইড বাই এম। তো ভিএল এর মান কত, 1,000 না? তো এখানে আমি 1,000 লিটারের ভরাবো ট্যাঙ্কিটা, আর 22.4 ডাব্লিউ এর মানটাই হলো আমাদের এই যে কতটুকু নাইট্রোজেন গ্যাস লাগবে, তার মানে কি এই যে প্রদত্ত ভর এটা আমাদের মান চেয়েছে। তাহলে এখানে তুমি ডাব্লিউ রাখো। এম কি, এম হলো তোমার নাইট্রোজেন গ্যাস, তো নাইট্রোজেন গ্যাসের হলো মোলার ভর কত, 14 প্লাস 14 তার মানে 28। তাহলে এখানে ডাব্লিউ এর মান কত আসে, বলো? 1250। 1,250 গ্রাম, তার মানে তোমার হিসাব মতো 1.25 কেজির হলো একটা প্যাকেট কিনে নিয়ে আসো নাইট্রোজেন গ্যাসের। দেন ওইটা হলো তুমি দিয়ে দাও, সম্পূর্ণ ভরে দেবে। এই বুঝছো, তোমরা কি বুঝতে পারছো কথা, দেখো তো। হুম। আচ্ছা, আবির কিছু বলছো নাকি ভাই? আমার এখানে অনেক নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা, আবিরের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে অনেক। আচ্ছা, সমস্যা নেই। তো দেখো রেকর্ডেড থাকবে। আচ্ছা, দেখো যে এখানে আমাদের নেক্সট কোশ্চেনটা আমরা যদি বলি, নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলছে, নেক্সট কোশ্চেনটা বলছে একটি পেন্সিল দিয়ে বুয়েট লিখতে 0.55 মিলিগ্রাম গ্রাফাইট প্রয়োজন। তো প্রথম কোশ্চেনটা বলছে লেখার মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা বের করো, যে এই যে তুমি যে এটা বুয়েটটা যে লিখেছো এটা লিখতে তোমার কার্বন পরমাণুর সংখ্যা বের করো। আর নেক্সট কোশ্চেনটা বলছে যে অক্সিজেন দহন করলে এইচটিপিতে উক্ত কার্বন পরমাণু সমূহ দ্বারা উৎপন্ন গ্যাসের আয়তন লিটারে বের করো। ঠিক আছে, তো এটা এসছে বুয়েট 18-19 সালে, এই কোশ্চেনটা এসছে। দেখো তো তোমরা সলভ করতে পারো কিনা, 1 নম্বরের কোশ্চেনটা অ্যাটলিস্ট সলভ করতে পারো কিনা দেখো তো। লেখার মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা বের করো, দেখি পারো কিনা। বলতে পারবা কেউ? দেখি কার হয় এটা। ওই হয়েছে। দেখো, আগে আমি তোমাকে বলছিলাম যে ফাইন্ড আউট করতে এইগুলার মানটা কি ছিল, এটা কিসের মান দিয়ে আছে বলো তো, এটা আমাকে বলো, এটা কিসের মান দিয়ে আছে? ডাব্লু। ডাব্লু। গ্রাফাইট জিনিসটা কি বলতে পারবা? কার্বনের রূপভেদ। গ্রাফাইট হচ্ছে কার্বন। কার্বনকে আসলে মেইনলি কার্বনের দুইটা রূপ আছে, ঠিক আছে, একটা রূপ আছে হলো গ্রাফাইট আকারে আর একটা আছে ডায়মন্ড আকারে, যেটা তোমরা দেখো। তো এই যে গ্রাফাইট আকারে যেটা থাকে সেটাকে আসলে আমরা মেইনলি কার্বনই একটা রূপভেদ। তার মানে আমরা বলতে পারি যে এটা এখানে আসলে কি আছে, এখানে আছে গ্রাফাইট বা কার্বন। ঠিক আছে, তো এবার বলো তো যে লেখার মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা বের করো। তো এখানে বলে দিচ্ছে কোশ্চেনে কার্বন পরমাণু, তার মানে ওইটা কি, গ্রাফাইটকে কার্বন বলি আমরা। হ্যাঁ হচ্ছে 2.76 × 10⁻19। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো দেখো যে লেখার মধ্যে কার্বন পরমাণু সংখ্যা বের করো, তার মানে আমাদের একটা বুয়েটের কোশ্চেন শেষ, না না, আমরা চান্স পেয়ে গেছি। তো দেখো যে এখানে আমাদের আছে যেটা যে এন ডিভাইড বাই এন এ সমান কি ডাব্লিউ ডিভাইড বাই এম, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি কারণ আমাদের পরমাণুর সংখ্যা বের করতে বলেছে। তাহলে এখানে এন এর মান কত আছে, এন এর মান, তো এন এর মানে আচ্ছা এন এর মানই আমাদেরকে বের করতে বলেছে। তো ডাব্লিউ এর মান কত দিয়ে আছে, ডাব্লিউ এর মান দিয়ে আছে 0.55 মিলিগ্রাম, মিলিগ্রাম মানে অবশ্যই 10⁻³ দ্বারা গুণ করবা। দেন তারপর যেটা আছে অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা বসাবা। আর এখানে তোমার আছে এম, এম হলো কি, এম হলো কার্বন, তার মানে তুমি এখানে 12 বসায় দাও। তাহলে তুমি এখানে তুমি যদি অ্যান্সারটা দেখো তাহলে এটা আসবে 2.76 × 10⁻19 টি। আচ্ছা, এবার দেখো নেক্সট কোশ্চেনটা আমরা একটু দেখি, নেক্সট কোশ্চেনটা একটু দেখো যে অক্সিজেনে দহন করলে মানে গ্রাফাইটকে তুমি যদি অক্সিজেনে দহন করো তাহলে এসটিপিতে উক্ত কার্বন পরমাণু সমূহ দ্বারা উৎপন্ন গ্যাসের আয়তন লিটারে বের করো। তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমি কার্বনকে গ্রাফাইটকে অক্সিজেন দ্বারা দহন করব, তাহলে কার্বনকে তুমি যখনই অক্সিজেন দ্বারা দহন করবে তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে বলো তো, এখান থেকে
এখান থেকে কার্বন ডাই অবশ্যই বের হবে অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, তো দহন করলে এসটিপি তে, আচ্ছা এসটিপি কন্ডিশন বলেছে উক্ত কার্বন পরমাণু সমূহ দ্বারা উৎপন্ন গ্যাস। তাহলে মানে উক্ত কার্বন পরমাণু সমূহ দ্বারা উৎপন্ন গ্যাস কোনটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড, এটা আয়তন লিটারে বের করো। তাহলে কতটুকু আয়তন উৎপন্ন হবে সেটা আমাদেরকে বের করতে বলছো। তো দেখো যে আমাদের একটা জিনিস আছে, তুমি এটা তো বোঝো যে আমি যদি এখানে একটা কার্বন ইউজ করি তাহলে এখানে একটা কার্বন ডাইঅক্সাইড পাবা। তুমি যদি এখানে 20টা কার্বন ইউজ করো তাহলে এখানে কয়টা পাবা? 20টা কার্বন ডাইঅক্সাইড পাবা। মানে তোমার যদি অক্সিজেনের সাপ্লাইটাও সেম পরিমাণে যদি থাকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে এখানে আমরা 0.55 মিলিগ্রাম পরিমাণ গ্রাফাইট ইউজ করেছিলাম, তাই না? তো এখানে যখন আমরা এটা ইউজ করতে যাব, মানে এটা যখন আমরা কতটুকু কত আয়তন লিটার বের করতে হবে, মানে বের হবে, তো এটা আমরা যখন বের করতে যাবো তখন আমাদের যেটা হবে ডাব্লিউ ডিভাইড বাই এম সমান আমরা কি লিখতে পারবো এটা, যে ভি এল 22.4, যেহেতু এসটিপি কন্ডিশনে। এখন এখানে একটা ব্যাপার আছে যে কনসেপ্টটা আমরা একটু পরবর্তীতে গিয়ে বুঝবো। সে কনসেপ্টটা হলো যে ওইটা আমাদের হলো তোমার সহগ অনুপাত সূত্র বলে একটা ব্যাপার আছে এখানে। যতটুকু পরিমাণ কার্বনের মোল লাগবে ততটুকু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডেরও মোল লাগবে। আমি একটু আগে বললাম একটা দিলে তুমি একটা উৎপন্ন হবে, 20টা দিলে 20টা উৎপন্ন হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের এখানে কার্বন তুমি যতটা দিচ্ছ, এই যে ডাব্লিউ অফ কার্বন তুমি যতটা দিচ্ছ, তুমি মোলার ভরও কার্বনে তুমি বসাও। দেন এখান থেকে তুমি কতটুকু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাচ্ছ, এই যে কার্বন ডাইঅক্সাইড এতটুকু পরিমাণ লিটারে পাচ্ছ, 22.4 এককে। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি বললাম? মানে তুমি এখানে যদি 10টা দাও তাহলে 10টা হবে, 100টা কার্বন দিলে 100টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তো ওইটাই আসলে লিটার আয়তনে কতটুকু ইউজ হবে সেটাই আমরা এখানে বের করবো। তো দেখো যে তুমি ডাব্লু কতটুকু দিচ্ছিলা, 0.55 মিলিগ্রাম পরিমাণ না? তার মানে 0.5555 গুণ 10⁻³ পরিমাণ। আচ্ছা, আণবিক ভরটা এখানে কত দিছিলা? আণবিক ভর, আণবিক ভর তো তুমি গ্রাফাইট ইউজ করেছিল না, গ্রাফাইট। তাহলে গ্রাফাইট যদি ইউজ করো তো এখানে 12। এখানে ম্যাক্সিমাম মানুষের কনফিউশন হয় যে কার্বন ডাই অক্সাইড বসাবো, বাট কার্বন ডাই অক্সাইড থেকে তো তুমি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করোনি। তুমি উৎপন্ন করেছো কোথা থেকে? কার্বন থেকে না? তো কার্বনের এটা থেকে তোমার কতটুকু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, ওইটা কতটুকু লিটারে থাকবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এটা তোমার কি ভিএল 22.4, এই জিনিসটা কি, এটা হলো তোমার কার্বন ডাই অক্সাইডের। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে এটার মান কত হবে? এটার মান হবে 1.05 গুণ 10⁻³ লিটার, 1.02। এই কোশ্চেনটা কি বুঝতে পারছো তোমরা? দেখো তো, জি ভাইয়া বুঝছি। সবাই কি বুঝতে পারছো এটা? যদি জি সবাই ভাইয়া বুঝতে বুঝতে পারো পারছি। তাহলে আমাদের মূল নিয়ে এতক্ষণ যা পড়ালাম সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এর বাইরে কোশ্চেন হয় না। ঠিক আছে, অ্যাডমিশনে পর্যন্ত এর বাইরে কোশ্চেন হয় না। দেখলে তো বুয়েটে এটা লাস্ট এটা দিছে। ভাইয়া এটা একটু আরেকবার বুঝান, মানে নেটের প্রবলেম হচ্ছিল তো বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, দেখো যে আমাদের এখানে যেটা বলছে, যে আমাদের এখানে কোশ্চেনটা বলছিল যে আমরা গ্রাফাইট ইউজ করেছি বুয়েট লিখতে পেন্সিল দিয়ে। মানে পেন্সিলে থাকে মেইনলি গ্রাফাইট। তো তুমি দেখো যে এই যে গ্রাফাইটটা যেটা থাকে, তো এটা যেটা থাকে তুমি মনে করো যে এটাকে আমরা অক্সিজেনে দহন করলে, তো কার্বনকে তুমি যখন অক্সিজেনকে দহন করো তখন তোমার বলছে যে তুমি একটা যে নতুন গ্যাস উৎপন্ন হবে ওই গ্যাসটা কতটুকু আয়তন দখল করবে। তার মানে তুমি কার্বনকে, এই যে তোমার কার্বন আছে কিছু পরিমাণ কার্বন মনে করো যে এখানে পড়ে আছে, এখানে কিছু পরিমাণ কার্বন পড়ে আছে, এটার সাথে তুমি অক্সিজেন গ্যাস দিছো। দেন তারপর কি উৎপন্ন হয়েছে? কার্বন ডাই অক্সাইড না? তো এই কার্বন ডাই অক্সাইড এই বালতিতে কতটুকু জায়গা দখল করবে এটা তোমাকে বের করতে বলেছে। তো তোমার কি, তুমি জাস্ট এখানে কার্বন থেকে অক্সিজেন, তো তুমি, আমরা তো এটা জানি যে ডাব্লিউ মোল সংখ্যা, কার্বনের মোল সংখ্যা যত হবে তোমার কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা সেম হবে, কারণ এখানে দেখো যে এখানেও 1 মোল পরিমাণ হয়েছে, এখানেও 1 মোল পরিমাণ হয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখানে একটা কার্বন উৎপন্ন হলে এখানে, মানে একটা কার্বন থেকে একটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হতে পারে, 10টা কার্বন থেকে 10টা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তো আমরা ওই সূত্র ইউজ করতে পেরেছি যে ডাব্লিউ ডিভাইড বাই এম, ওই যে তোমার ইসের মোলের সূত্র সমান আমরা ভিএল ডিভাইড বাই 22.4। মানে এখান থেকে যত পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে ওইটা লিটার এককে, লিটারে কতটুকু হবে আয়তন দখল করবে সেটা বের করতে বলেছে। তো ডাব্লিউ ডিভাইড বাই এম আমি এখানে বসাইছি, কার্বন কতটুকু আছে 0.55, এই যে এতটুকু পরিমাণ ইউজ করেছিলাম, আর এটা কি কার্বনের ভরটা, তার মানে এই পরিমাণ মোল সংখ্যা টাইপের এই মোল পরিমাণ থাকে। দেন ওটা আসলে কতটুকু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করেছে, এই যে 1.02 গুণ 10⁻³ লিটার পরিমাণ। বুঝতে পারছো এটা? দেখো তো। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এবার আমরা একটা নতুন কনসেপ্টে যাব, ঠিক আছে? এবার আমাদের খুব নতুন একটা কনসেপ্ট থাকবে। সেই কনসেপ্টটা হলো আমাদের ঘনমাত্রা রিলেটেড কনসেপ্ট। তো এই কনসেপ্টটার সাথে তোমরা পরিচিত সবাই, ঘনমাত্রা পরিচিত না? বাট এটা নিয়ে বিস্তারিত মনে হয় পড়োনি, এসএসসি তে মনে হয় বিস্তারিত দেওয়া ছিল না। তো যাই হোক, তো আমরা একটা কাজ করি, ঠিক আছে? আমরা 1 লিটার কথাটা প্রথমে ইউজ করি, যে 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে যে পরিমাণ, যে পরিমাণ দ্রবীভূত থাকে, দ্রবীভূত থাকে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি এটা হলো আমাদের ঘনমাত্রা। তার মানে ব্যাপারটা কি বললাম, 1 লিটার দ্রবণে যে পরিমাণ দ্রবীভূত থাকে, দ্রবীভূত থাকে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ঘনমাত্রা। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, ঠিক আছে? দ্রব কি, দ্রাবক কি, আর দ্রবণ কি, এই জিনিসটা আমাকে বলো তো, বলতে পারবা?
দ্রব মানে তরল পদার্থ, মানে যেটাই দ্রাবক মেশানো হয়। আচ্ছা, এটা মধ্যে বেসিক কনসেপ্ট নাকি, যে হলো আহ দ্রাবকে যেটা মিশানো হয় সেটাই দ্রব, এরকম না ব্যাপারটা? যদি ভাই চিনি দ্রবণ বানায় তাহলে দ্রব হচ্ছে চিনি, দ্রাবক হচ্ছে পানি, আর হচ্ছে পুরো দ্রবণটা হচ্ছে চিনির দ্রবণ। আচ্ছা, তাহলে আমি এটা যদি তোমাকে একটা কোশ্চেন করি, সেই কোশ্চেনটা হলো যে তুমি চিনি নিছো 50 গ্রাম পরিমাণ, 50 গ্রাম পরিমাণ, এই যে এতগুলা চিনি নিছো, আর পানি নিছো 2 ফোঁটা, কে দ্রব হবে কে দ্রাবক হবে? হ্যাঁ। হুম, কনসেপ্ট পুরো বিগড়ে গেছে নাকি? দেখো, যে মেইনলি তুমি যদি দ্রব আর দ্রাবকের মেন কনসেপ্টটা বুঝতে চাও, দ্রবটা হলো যেটা দ্রবণে কম পরিমাণে থাকে, কম পরিমাণে যেটা থাকে সেটা থাকে আমাদের দ্রব। বুঝতে পারছো কথাটা? যদি equal থাকে ভাই, হ্যাঁ, ভাইয়া যদি চিনি সমান হচ্ছে সমান দ্রব আর থাকে। পানি দ্রাবক, তো দুটো মিলে দ্রাবণ হচ্ছে, মানে দ্রবণ হচ্ছে, এটা না? হ্যাঁ, বাট হলো দ্রাবক যেটা থাকে, পানিটা খুবই সার্বজনীন দ্রাবক কেন বলা হয়, কারণ তুমি সব জায়গায় পানি পাবা। এই যে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, এটা তুমি পাচ্ছ, তুমি কি লবণ পাচ্ছ? নর্মালি জি না। আমাদের যেটা আজ পর্যন্ত আমরা যা না। দেখেছি, আমরা হলো পানির ভিতর চিনি মিশাইছি, বাট আমরা এমন হতে পারতো না যে তুমি পুরা গ্লাস চিনি দিছো আর 2 ফোঁটা পানি দিছো, হতে পারতো না এরকম, কনসেপ্টটা তখনই ঘুরে যেত। তো আমাদের মেইন কনসেপ্টটা হলো দ্রব হলো সেটা যেটা কম পরিমাণে যেটা থাকে, সেটা হলো আমাদের দ্রব থাকে। আর দ্রাবক হলো যেটা, যেটা হলো তোমার যেটা বেশি পরিমাণে থাকে। বুঝতে পারছো কি বললাম? হুম। যদি জি। ভাই দ্রব দ্রাবক দুইটাই সমান থাকে। তাহলে ওইটা সেম, ওইটাকে তুমি দ্রব হিসেবে, নর্মালি আমরা কাকে দ্রব হিসেবে কাউন্ট করি, যেগুলো একটু সলিড সাবস্টেন্স আছে না, সেগুলোকে আমরা দ্রব হিসেবে কাউন্ট করব। বুঝতে পারছো? যেমন লবণ আর পানির ভিতরে অবশ্যই আমরা হলো লবণকে হলো তোমার দ্রব হিসেবে কাউন্ট করবো, আর দ্রাবককে হলো আমরা পানি হিসেবে কাউন্ট করব। কারণ তুমি জীবনের সবকিছু বিক্রিয়াতে তুমি দেখবা যে হলো পানি হলো সবসময় বেশি থাকে, 200 মিলিলিটার 100 মিলিলিটার পানি ইউজ করছো, বাট লবণ তুমি ওইরকম পরিমাণ ইউজ করো না। বুঝছো জি। কথাটা? আচ্ছা, এখানে আরো অনেক কিছু ঝামেলা আছে, কিন্তু তুমি দ্রবকে, তুমি যদি এই যে বলে দিলা না যে সলিড সাবস্টেন্স, এই যে আমি বললাম, তাই না? তো তুমি এমন তো হতে পারে যে তুমি আর কি আম, কি বলবো, তরল তরল দ্রবণ পড়নি, তরল তরল দ্রবণ পড়ছো? দেখা গেল ব্রোমিনের না। ভিতর আমি পানি মিশালাম, তখন কে কি হবে? তখন কিন্তু ঝামেলা হবে। ঠিক আছে? বা পানির ভিতর তুমি যখন তেল মিশাও, তখন কিন্তু ইমালশন তৈরি হয়। তো এখানে অনেক গভীর কনসেপ্ট আছে, যেগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা যাবে। তো নর্মালি আমরা যেটা বুঝবো অ্যাজ এ বিজ্ঞানার, তো আমরা যেটা বুঝবো যে দ্রব হলো যেটা, সেটা হলো কম পরিমাণে যেটা থাকে সেটা হলো দ্রব, আর দ্রাবক হলো যেটা, যেটা হলো তোমার বেশি পরিমাণে থাকে। আর দ্রবণ হলো দ্রব প্লাস দ্রাবক মিলে যেটা আলটিমেটলি তৈরি হয়, সেটাকে আমরা বলি কি দ্রবণ। ঠিক আছে? তো এটাই হলো আমাদের মেন কনসেপ্ট। তো আমি এখানে বলছিলাম যে 1 লিটার দ্রবণে, তার মানে আমাদের 1 লিটার পরিমাণ আমি একটা দ্রবণ নিছি, এই যে আমাদের হলো 1 লিটার পরিমাণ পানি নিছি আমি, ঠিক আছে, এই যে আমার পানি, 1 লিটার পরিমাণ আমরা পানি নিছি। তো 1 লিটার পরিমাণ পানিতে আমি যদি এখানে তোমার হলো আম, মনে করো যে চিনি আছে, ঠিক আছে, চিনি মনে করো, তো চিনি আছে, চিনি আমি আর কি তোমার 50 গ্রাম, 50 গ্রাম না, 5 গ্রাম পরিমাণ মিক্স করেছি, ঠিক আছে, 5 গ্রাম পরিমাণ। তাহলে এই যে 1 লিটার দ্রবণে যতটুকু পরিমাণ দ্রবীভূত থাকবে, সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলি ঘনমাত্রা। ঠিক আছে? তাহলে ঘনমাত্রা মেনলি কি হবে, ঘনমাত্রা মেনলি হলো হবে তোমার দ্রব ডিভাইড বাই দ্রবণ। তো নর্মালি 1 লিটারকে আমরা এই যে কোনো কিছু সংজ্ঞা দেওয়ার জন্য আমরা নিচেরটাকে সবসময় এক ধরে নিই না, তো ওই জন্য আমি কিন্তু এখানে 1 লিটার ধরেছি। তাহলে আমরা এখানে এটা বলতে পারি যে একক পরিমাণ, একক পরিমাণ দ্রবণে, একক পরিমাণ দ্রবণে যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ঘনমাত্রা। তো এই ঘনমাত্রা নিয়ে অনেক কাহিনী আছে আমাদের, ঘনমাত্রা। তো ঘনমাত্রা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আমি দেখেছি যে হলো অ্যাডমিশনেও আসে, এইচএসসি তেও আসে। তো এই যে ঘনমাত্রা যেটা আছে, তো ঘনমাত্রা আসলে তুমি দুই ভাবে পরিমাপ করা যায়, একটা মানে দুই ভাবে না, তিন ভাবে। একটা হলো অনুপাত হিসেবে তুমি পরিমাপ করতে পারবা, অনুপাত হিসেবে। আবার তুমি পরিমাপ করতে পারবা আরেকটা হলো, সেটা হলো তোমার শতকরা হিসেবে, শতকরা হিসেবে মানে এটা ক্যালকুলেট করাটা সবচেয়ে বেশি ফেমাস, আর এটাই কোশ্চেনে সবচেয়ে বেশি আসে। তো অনুপাত হিসেবে যেটা আছে, এটা আমরা আসলে লিটার এককে ইউজ করি, ঠিক আছে, লিটার এককে। আরেকটা জিনিস সাইডে আছে, সে সাইডটা আমি একটু পরে বলবো। তো অনুপাত হিসেবে যেটা আছে, আমাদের চারটা জিনিস আমরা এইচএসসি লাইফে দেখতে পারবো। একটা হলো তোমার মোলারিটি, চারটা জিনিস না, তিনটা জিনিস, ঠিক আছে, নর্মালি তোমাদের লাইফ মানে তোমাদের ইউ অনুযায়ী তুমি মোলারিটি, নর্মালিটি, আর আরেকটা জিনিস পাবা, সেটা হলো তোমার মোলালিটি। দেখো, মোলারিটি আর মোলালিটি,
মোলারি র আছে এখানে, ল আছে, ঠিক আছে, মোলালিটি আর মোলারিটি। আরেকটা জিনিস আছে, ঠিক আছে, যেটা তুমি অ্যাডমিশনে গিয়ে পড়বা, সেটা হলো ফর্মালিটি। ফর্মালিটি, ঠিক আছে, এটা। আচ্ছা, তো শতকরা হিসেবে আমরা অনেকভাবে ইউজ করি। তো শতকরা হিসেবটা আমি বলছিলাম খুবই ফেমাস, তো এটা হলো আর কি, আমি মানে এটা আজকের ক্লাসে না, নেক্সট ক্লাসে আমরা পড়বো শতকরা হিসেবে। তো এটা হলো পার্সেন্টেজ আকারে লেখা থাকে, ঠিক আছে, পার্সেন্টেজ ডাব্লিউ ডিভাইড বাই ভি। বা তোমার এমন হতে পারে যে পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ, আবার এমন হতে পারে যে পার্সেন্টেজ ভি বাই ডাব্লিউ, আর আরেকটা লাস্ট হতে পারে সেটা হলো পার্সেন্টেজ ভি বাই ভি, ঠিক আছে, ভি বাই ভি, ডাব্লিউ বাই ভি, ডাব্লিউ বাই ডাব্লিউ, ভি বাই ডাব্লিউ, আর ভি বাই ভি। আরো দুইটা জিনিস আছে যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের ম্যাক্সিমাম টাইম আমাদের নদী টদী বা হলো তোমার এই যে পুকুর টুকুরে সবচেয়ে বেশি ইউজ হয়, সেটা হলো তোমার পিপিএম এককে। বা আমরা এই যে পানি যেটা ইউজ করি না, তোমরা যে পানি খাও, এই পানিটাকে আসলে বিশুদ্ধ কিনা এটার জন্য আমরা পিপিএম একক ইউজ করি, তারপরে পিপিবি ইউজ করি, আর পিপিটি ইউজ করি, ঠিক আছে, পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন। আরেকটা জিনিস আছে যেটা আমরা পরিবেশ রসায়নে ইউজ করব, সেটা হলো তোমার মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ, তো এইগুলা হলো মাধ্যমে আমরা ঘনমাত্রা আর কি তোমার প্রকাশ করি, ঠিক আছে। তো আজকে জাস্ট আমরা একটা কনসেপ্ট পড়বো, সেটা হলো তোমার মোলারিটির কনসেপ্টটা পড়বো, এই যে অনুপাত হিসেবে যে মোলারিটি আছে না, এটার কনসেপ্ট পড়বো, তাহলে আমাদের আজকে ক্লাস শেষ। তো দেখো যে আমাদের এখানে মোলারিটি যেটা আছে, তো এটা তোমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত মোলারিটিটা। তো মোলারিটি যেটা আছে সেটা হলো তোমার, আমরা যদি স্থির তাপমাত্রা ও চাপ, স্থির তাপমাত্রা ও চাপ, আচ্ছা এই জিনিসটা আগে একটা ফিল করো যে স্থির তাপমাত্রা ও চাপ, এটা তো সবসময় অনেক জায়গায় তোমরা হলো দেখো না, যে স্থির তাপমাত্রা ও চাপ এই কথাটা লেখা থাকে, এটা মিনিংটা কি আমাকে কেউ বলতে পারবা? তুমি এখন ইন্টারমিডিয়েটে উঠেছো, কিন্তু এখন তোমার কিন্তু সব প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং যতদিন তুমি বুঝতে পারবা ততদিন তুমি এই দুনিয়াতে টিকে থাকবা, আর যখনই তুমি মিনিং বুঝবা না তখন তোমাকে মুখস্থ করতে হবে, আর মুখস্থ করা মানে তোমাকে কিন্তু ভুলে যাবা। 18 দিন পর একবারে সম্পূর্ণ মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো এই নিয়ে তুমি আর কি পরবর্তীতে জীবনে বেশি সামনে যেতে পারবা না। তো তোমাকে প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা লাইনের মিনিং কি এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। স্থির তাপমাত্রা ও চাপে প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি মোলারিটি, ঠিক আছে, এটাকে আমরা বলি কি মোলারিটি। তো স্থির তাপমাত্রা ও চাপ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো যে তুমি একটা ল্যাবরেটরিতে তুমি কাজ করছো, এটা তোমার ল্যাবরেটরি, তোমার এখানে ডেস্ক আছে, তুমি এখানে কাজ করছো মনে করো, ঠিক আছে, তুমি এখানে কাজ করছো। তো কাজ করতে করতে হঠাৎ করে দেখলা যে হঠাৎ করে রোদ উঠে পড়ছে, বা তোমার জানালা খোলা আছে, তোমার রোদ উঠে পড়েছে, তার মানে কি এটাকে হঠাৎ করে এখানে তোমার 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। আবার একটু পরে দেখছো যে বৃষ্টি হওয়া শুরু করেছে, বা একটু ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে, তখন এটা আবার 25 ডিগ্রিতে ফল করেছে। এক এক সময় এক এক রকম নেচার, না এক এক সময় এক এক রকম নেচার হলে তোমার ময়েশ্চার গেইন বা তোমার এই যে আর্দ্রতা যেটা আছে না, আর্দ্রতা কিন্তু তোমার ওই কেমিক্যালের ভিতর ঢুকে পড়বে, তাই না? আবার চলে যাবে, দেখা গেল যে বেশি রোদ হয়ে গেছে, যেখানে পানি শুকায় গেছে। তো এখানে প্রচুর একটা জিনিসের ঝামেলা হয়, এই ঝামেলাগুলোকে দূর করার জন্য আমরা স্থির তাপমাত্রা কথাটা ইউজ করি। তো স্থির তাপমাত্রা তুমি কিভাবে রাখতে পারবা? মনে করো তুমি এসি রুমে আছো, ঠিক আছে, তোমার কাছে একটা এসি আছে। তো এই এসিতে তুমি বাটনে দিলা 25 ডিগ্রি সেলসিয়াস বা 25, ওই যে 17, আমরা দেখি না 16 17 এরকম করে, তো তুমি দিলা 25। এই 25 মেনটেন করার জন্য ও সবকিছু করবে। তোমার টেম্পারেচার যদি 26 হয়, ও হঠাৎ করে ইঞ্জিনটা চালু হয়ে যাবে, মেশিনের যে হলো তোমার মানে এয়ার কম্প্রেসর যেটা আছে ওটা চালু হয়ে যাবে। দেন তারপর এটা 25-এ নামাই দেবে, যে 25-এ হলো স্টেবল হয়ে যাবে ওটা হঠাৎ করে থামাই দেবে। দেন আবার যখন তুমি দেখবা যে একটু পর আবার 26 ডিগ্রি 27 ডিগ্রি হয়ে গেছে, আবার এটা 25-এ নামিয়ে দেবে। তার মানে কি এটা তোমার স্টেবল তাপমাত্রা রাখছে, যেটা তোমার রিমোটে লেখা আছে না ওইটা। তার মানে স্থির তাপমাত্রা ও চাপে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। আর চাপ নর্মালি আমাদের সেমই থাকে, আমাদের 1 অ্যাটমসফিয়ার চাপ হলো সারা দুনিয়াতে, মানে আমাদের যে বায়ুমণ্ডলে 1 অ্যাটমসফিয়ার চাপ এটা আসলে সেম থাকে। তো স্থির তাপমাত্রা ও চাপে যদি প্রতি লিটার দ্রবণে যত মোল মানে দ্রবীভূত থাকে, যত মোল দ্রব্য থাকে সেটাকে আমরা বলি মোলারিটি, ঠিক আছে। তাহলে তুমি বুঝতে পারছো কি বললাম? তার মানে আমাদের একটা এসি কন্ডিশন বা একটা খুবই এমন একটা কন্ডিশনে ইউজ করতে হবে যেখানে তাপমাত্রা আদান প্রদান বেশি হয় না, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটাকে আমরা মোলারিটিকে আমরা এস দ্বারা প্রকাশ করি। আমরা এরকম একটা সূত্র পড়েছি তাই না, এন গুণ এস গুণ ভিএল। দেখো তো এই যে এই জায়গাটায় প্রথমে আমরা এই জিনিসটা ইউজ করেছিলাম যে এস গুণ ভিএল, এটার সাথে তো তুমি কানেকশন লাগাতে পারবা কার? এন এর, তাই না? তো এন সমান এস গুণ ভিএল। তো আমরা যদি এখানে দেখি যে এন সমান এস গুণ ভিএল, তো এখান থেকে তুমি এভাবে লিখতে পারবা এস সমান এন ডিভাইড বাই ভিএল, এই কথাটা তো তুমি লিখতে পারবা, তাই না? আবার এন কে আবার তুমি কি লিখতে পারবা? ডাব্লিউ ডিভাইড বাই এম ভিএল। তাহলে তুমি যদি একটু খেয়াল করো তাহলে এখান থেকে তুমি এরকম একটা সূত্র পাচ্ছ না, যে এস ডাব্লিউটা একটু নিচে চলে গেল, আর এম ভিএল, এই সূত্রটা কি একটু পরিচিত লাগছে? দেখো তো তোমার এই সূত্রটা একটু পরিচিত লাগছে না, যে ডাব্লিউ সমান এস এম ভিএল। হুম, দেখো এইখানে কিন্তু আমাদের খুবই একটা জিনিসের কনফিউশন হতো, যে আমরা যখন মিলিলিটারে দিতাম তখন আমাদের অনেক সময় আমরা 1000 ইউজ করতাম,
আর অনেক সময় ইউজ করতাম না, এরকম একটা জিনিস ঝামেলা হতো। দেখো তুমি যদি লিটারে কোনো কিছু, যদি লিটারে দেখা গেলো 200 ml আছে, তুমি যদি এটাকে 0.2 লিটার নিয়ে আসো, তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। এই জন্য আমি কিন্তু এখানে লিটার এককটা লিখে দিচ্ছি, দেখছো? আর এই সেম জিনিসটাকে তুমি যদি মিলিলিটার এককে নিয়ে আসতে চাও, তখন তোমার যেটা হবে যে ডাব্লু সমান SMV মিলিলিটার ডিভাইড বাই 1000। তার মানে তুমি মিলিলিটারটা চেঞ্জ করবা না, তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। বুঝছো কি বললাম? হ্যাঁ। তো আমাদের নর্মালি দেখবা যে প্রমাণ দ্রবণ বলে অনেক কথাবার্তা দেওয়া থাকবে, মানে আমাদের ডাইরেক্ট বলবে না যে 1 মোলার। প্রমাণ দ্রবণ যেটা আছে সেটাকে আমরা বলি মোলার দ্রবণ, যেটাকে আমরা নর্মালি এই যে মোলারিটির যে একক, এটাকে আমরা বলি 1 মোলার। ঠিক আছে, মোলারিটির জন্য এটা হলো 1 মোলার। মোলার দ্রবণ বললে তুমি 1 মোলার হিসেবে কাউন্ট করে দিবা। বাট আমাদের কোনো কোশ্চেনে যদি বলা হয় যে সেমি মোলার, সেমি মোলার দ্রবণ, আমরা দেখি না সেমি ফাইনাল ম্যাচ, তো সেমি ফাইনাল ম্যাচ মানে কি অর্ধেক ফাইনাল না, সেমি ফাইনাল, তার মানে এটা কত হবে 0.5 মোলার। ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমাদের ডেসি মোলার বলে, ঠিক আছে, ডেসি মোলার দ্রবণ, তো ডেসি মোলার দ্রবণ কত হয় 0.1 মোলার। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হলো তোমার সেন্টিমোলার দ্রবণ, সেন্টিমোলার। বেশি সেন্টি খেলে এটা হয়, তো এটা তোমার কি হয় 0.01 মোলার। আচ্ছা, তো মোটামুটি এটাই আমাদের এগুলা প্রশ্ন থাকতে পারে, এর বাইরে আমি কখনো কোশ্চেন দেখিনি। ঠিক আছে, তো সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার এগুলাই থাকে। আচ্ছা, এবার দেখো যে আমরা কিছু কোশ্চেন সলভ করবো, তাহলে আমাদের শেষ। দেখো ঢাকা ইউনিভার্সিটি 16, 17, 10, 11-তে এসছে। তোমরা অ্যান্সার করো। 5 লিটার 0.1 মোলার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ Na2CO3 প্রয়োজন বলো তো? বলতে পারবা? ঢাকা ইউনিভার্সিটি, দেখি ঢাকা ইউনিভার্সিটিতে কার চান্স হয়। এই 36 সেকেন্ড টাইম, বেশি টাইম নাই কিন্তু। আচ্ছা, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তাই না? সবার কি নেটওয়ার্কে কি ঝামেলা হচ্ছে? 53 অনেকজন ভাইয়া। মেসেজ দিচ্ছে। হ্যাঁ। 53। 53। হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা কে বললো এটা? মাফ। আমি তুষার। ভাইয়া, তুষার। তুষার বললা তাই না? আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদের এখনো চিনি না, তো তোমাদের সাথে সামনে সামনে একদিন দেখা করলে আর কি চিনতে পারবো আরো। আচ্ছা, তো দেখো যে 5 লিটার, তার মানে এখানে কি আমাদের ভি এর ই দিয়ে আছে ভি, আর 0.1 মোলার, তার মানে কি এটা এস এর মান দিয়ে আছে। দ্রবণ তৈরি করতে কি পরিমাণ, তার মানে কি ডাব্লু এর মান চেয়েছে। Na2CO3, Na2CO3 কি এখান থেকে আমরা মোলার ভর পাবো না? তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারবো না যে ডাব্লু সমান SMVL, এটা এটা লিখতে পারবো। তো দেখো যে আমি এখানে কেন VL লিখেছি, কারণ আমাদের যাতে ঝামেলা নয়, এখানে 5,000, 5,000 মিলিলিটার লিখলে তখন আমি 1,000 দিতে পারতাম, বাট আমি এখানে ডাইরেক্ট লিটার এককে তো দিয়ে আছে, তো ঝামেলা করার কি দরকার। এস এর মান কত 0.1। এম এর মান কত? এম এর মান হলো তোমার Na2CO3। সবসময় মাথায় রাখবা যে Na2CO3 তুমি কিভাবে লিখবা। 23 গুণ 2, আমরা এইভাবে মোলার ভর বের করা তো জানি তাই না? কার্বন কত 12, অক্সিজেন কত 16 গুণ 3, তাহলে টোটাল কত হয় 106। এটা মুখস্থ রাখবা Na2CO3। ঠিক আছে, হয়ে যাবে অটোমেটিক মুখস্থ। এম এর মান কত 106, আর ভিএল এর মান কত 5 লিটার। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি, 0.1 এর সাথে 5 গুণ করলে কত হয় 0.5 হয় না? 106। তার মানে 0.5 কে কি আমরা এভাবে লিখতে পারি হাফ, হাফ 106, তার মানে এখানে কত 53 গ্রাম। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, ঠিক আছে? তো এইভাবে আমাদের হাতে ক্যালকুলেশন করতে হবে, হাতে ক্যালকুলেশনও শিখাবো, কোনো প্যারা নাই, আস্তে আস্তে সব শিখে দেওয়া। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আমরা দেখি যে বইয়ের 14, 15-তে এসেছিল যে 100 ml আয়তনের ফ্লাস্কে 1.28 গ্রাম Na2CO3 নিলে ঘনমাত্রা কত হবে বলো তো? কত হবে ঘনমাত্রা? 0.12 মোলার। 0.12 মোলার। হ্যাঁ, এটাও হয়েছে। আচ্ছা, তো আমাদের তাহলে আমরা এটা দেখি, 100 ml দিয়ে আছে, তার মানে এখানে ভি এর মান দিয়ে আছে। ঠিক আছে, আয়তনের ফ্লাস্কে 1.28 গ্রাম, তাই না? তার এখানে ডাব্লিউ এর মান দিয়ে আছে। Na2CO3 থেকে আমরা এম এর মান পাবো। ঘনমাত্রা কত, তার মানে এস এর মান চেয়েছে তাই না? তো আমরা তো জানি যে ডাব্লিউ সমান SMVL, তাই না? তো এখানে মিলিলিটার দিয়ে আছে, তাহলে আমরা মিলিলিটার এককে বসাই, আর এখানে তোমার 1000 বসাই, কোনো সমস্যা নেই। তুমি লিটার এককে 0.1 বসাও, কোনো সমস্যা নেই। তো এস এর মান কত? এস এর মান তোমার বের করতে বলেছে তাই না? এস এর মানে বের করতে বলেছে আমাদের, তাহলে আমরা ডাব্লিউ এর মানটা বসাই। ডাব্লিউ এর মান কত 1.28 গ্রাম। এস এর মান আমাদের বের করতে হবে, আননোন রাখলাম। এম এর মান কত 106, আর বিএমএল এর মান 100, আর নিচে হবে কি 1000। তো তুমি এখান থেকে টোটাল পাবা যে এস এর মান হবে 600, এস এর মান হবে তোমার 0.12 মোলার। ঠিক আছে, তো এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এর পরের কোশ্চেনটা আমরা একটু দেখি যে পরের কোশ্চেনটা বলছে কোনো রোগীকে 25 গ্রাম গ্লুকোজ যোগান দিতে 0.2 মোলার গ্লুকোজের কত এমএল দ্রবণ প্রয়োজন। ঠিক আছে, কোন রোগীকে 25 গ্রাম গ্লুকোজ যোগান দিতে 0.2 মোলার গ্লুকোজের কত এমএল দ্রবণ প্রয়োজন। তো এটা আমরা কিভাবে করব? আমাকে একটু একটা কথার অ্যান্সার দাও যে গ্লুকোজ যেটা আছে, গ্লুকোজের সংকেতটা কি বলতে পারবা?
এই জিনিসটা বলো তাইলে হবে। C6H12O6। C6H12O6। আচ্ছা, C6H12O6, সবাই বায়োলজি স্টুডেন্ট। আচ্ছা, কোন রোগীকে 25 গ্রাম গ্লুকোজ যোগান দিতে 0.2 মোলার গ্লুকোজের কত এম এল গ্রহণ প্রয়োজন? এবার কি পারবা না? দেখো তো, পারবা না? ডাব্লু সমান এস এম ভি এল। তো এখানে কি মিলিলিটার দিতে আছে কিছু? কত এম এল চেয়েছে তাই না, তাহলে আমি মিলিলিটারে বসে। তো এখানে 1000। তো ডাব্লু এর মান কত দিয়ে আছে? 25 গ্রাম দিয়ে আছে না? এস এর মান কত দিয়ে আছে? 0.2 মোলার। এম এর মান কত দিয়ে আছে? এম এর মান দিয়ে আছে তোমার ওই যে C6H12O6। তো এটা তুমি একশো একবারে আশি মুখস্থ গ্রাম করবা। একশো হ্যাঁ, আশি গ্রাম তোমার গ্লুকোজের যদি একবারে করো তাহলে তুমি দেখবা যে এটা 180 হয়। এটা মুখস্থ রাখো, এটা আমাদের অনেক মেডিকেল কোশ্চেনে এটা আসে। তো 180 ভিএমএল এর মান কত? ভিএমএল এর মান হলো আমাদের চেয়েছে, তো আমরা এখানে রেখে দিই। আর এখানে 1000। তো তুমি এখান থেকে আননোন, এখান থেকে যেটা আছে ভি এর মান দেখবা 694.4 মিলিলিটার, এটা আর কি আসবে। তো আমরা মোটামুটি এই কনসেপ্টের মোটামুটি ম্যাথ ট্যাথ সবকিছু সলভ করে ফেলেছি, ঠিক আছে। একটা জিনিস তোমাকে বলছে, এই কথাটা একটু খুব ভালো করে শোনো, যে আমাদের যে গ্লুকোজ যেটা আছে না, গ্লুকোজে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন যেটা থাকবে আমাদের, দেখবা যে এমসিকিউ রিলেটেড যদি কখনো কোশ্চেন আসে, যদি একটু হার্ড করার ট্রাই করে, তখন দেখবা যে আমাদের অনেক সময় বলবে এই যে আমরা একটা জিনিস বুঝলাম না, যে আমাদের এখানে গ্লুকোজের ক্ষেত্রে মোলার ভরটা কত হয়? 180 গ্রাম হয় গ্লুকোজের ক্ষেত্রে, তাই না? গ্লুকোজের ক্ষেত্রে এই জিনিসটা আমরা বুঝলাম। এখন যেটা হচ্ছে যে গ্লুকোজের ক্ষেত্রে তো আমরা এটা বুঝেছি, তাই না? অনেক সময় দেখবা যে এই জিনিসটা মিলিগ্রাম পার লিটারে দেওয়া থাকবে অনেক কিছু। মিলিগ্রাম পার ডিএল বা হলো লিটারের একই জিনিস, ডিএল বা লিটারে লেখা থাকবে। তো মিলিগ্রাম পার ডিএল, এটা থেকে তোমাকে অনেক সময় মিলিমোল, মিলিমোল, তাই না? তার মানে মিলিমোল কিন্তু আরো ছোট একটা জিনিস, তাই না? মোল আর মিলিমোল, মিলিমোল পার লিটারে তোমাকে প্রকাশ করতে বলতে পারে। তার মানে মিলিগ্রাম থেকে তোমাকে মিলিমোলে তোমাকে প্রকাশ করতে বলতে পারে। যদি কখনো তোমার কাছে মিলিগ্রাম পার লিটারের এখানে তোমার একটা ইনফরমেশন দেওয়া থাকে, মনে করো আমি ধরলাম যে 100, মনে করো যে 200 মিলিগ্রাম পার লিটার ডিএল দেওয়া আছে, এটা সমান তোমার হলো কত, মানে এটা ডেসিলিটার। তো এ তোমাকে দেখা গেল যে বলো যে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার তোমার থেকে তুমি আর কি হলো মিলিমোল পার লিটার এটাতে তুমি কনভার্ট করো। এরকম তোমাকে একটা কথাবার্তা বলে দিল, ঠিক আছে। তার মানে আমাদের কি বলো যে 200 মিলিগ্রাম পার ডিএল থেকে মিলিমোল পার লিটারে কনভার্ট করো। তখন তুমি কি করবা? যে সংখ্যাটা দেওয়া থাকবে না, এই সংখ্যাটাকে 18 দ্বারা ভাগ করবা। 18 দ্বারা ভাগ করবা, ঠিক আছে। আবার যদি তোমাকে কখনো বলে যে মিলি মোল পার লিটার থেকে তুমি এমজি ডিএল এ নিয়ে আসতে, মিলিগ্রাম পার ডিএল এ তুমি যদি নিয়ে আসতে, তখন তুমি আবার কি করবা? মানে এটাকে আবার যদি তুমি 18 দ্বারা গুণ করো তাহলে তুমি এখানে নিয়ে আসতে পারবা। তো এই জিনিসটা আমি ছোটভাবে বলে দিলাম, এটা আমি তোমাকে মানে প্রয়োগ দেখাচ্ছি, প্রয়োগ দেখালে তুমি আর কি শর্টকাটের থেকে আরো ভালো করে মাথায় রাখতে পারবা। দেখো আমাদের মেডিকেলে দেখো কি রকম কোশ্চেন আগের বছর এই যে টপিক থেকে আমি পড়াইছি এটা থেকে আসছে, তাহলে তুমি নিজে সলভ করতে পারবা। তো দেখো যে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে মেডিকেলের, দেখো 250 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আছে, এর দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, ওই দ্রবণে এনওএইচ এর মোলার ঘনমাত্রা কত? ডেন্টাল 20 21 এসছে। দেখো তো তোমরা অ্যান্সার দাও তো, কি হবে এটা? তোমরা করো, এটা কি অ্যান্সার হবে? এতক্ষণ যা পড়লা তা তোমাকে এখন বলো। আসো, একটু ভয়েসটা অন করে বলো এখানে এটার অ্যান্সার কি হবে। হাফ মোলার ভাইয়া। হ্যাঁ, হাফ মোল হয়েছে। হাফ মোলার। 0.5। 0.5, হ্যাঁ। তাহলে ঠিক আছে। তো এগুলো আমাদের কিন্তু মেডিকেলেও কিন্তু ভালো করে মাথায় রাখবো, ক্যালকুলেটর কিন্তু ইউজ করতে দেবে না। তাহলে আমাদের কি কি ইউজ করতে হবে? এস সমান কি আমরা, এস আমরা তো এটা সূত্র জানি যে ডাব্লিউ সমান এস এম বি ডিভাইড বাই 1000, তাই না? তো এখানে আমাদের দেখো যে আমরা একটু হাতেই ক্যালকুলেশন করবো। দেখো 5 গ্রাম দিয়ে আছে, তাই না? তাহলে আমাদেরকে এস এর মান চেয়েছে, তাহলে আমরা এসটাকে এদিকে রাখলাম, বাকিগুলাকে এখানে রাখলাম, ঠিক আছে। ইচ্ছা করে করছি যাতে তোমার ঝামেলা না হয়। এটা এটা কিন্তু মিলিলিটার এককে হবে। তো ডাব্লিউ এর মান কত? ডাব্লিউ এর মান তোমার 5, এখানে কত? 1000। আর এম এর মান কত? সোডিয়াম হাইড্রোক্সাইড 23 প্লাস 16 প্লাস 1, তার মানে কত? 40। এটা কিন্তু মুখস্থ, 40 মানে মুখস্থ না, এটা তুমি পারবা। আর ভি এম এল, এম এল এর মান কত? কত দিয়ে আছে? 250। তাহলে 250 কে 100 দ্বারা কাটলে কত হয়? 4। 4 কে 40 দ্বারা কাটলে কত হয়? 10। 5 কে 10 দ্বারা কাটলে কত হয়? হাফ, 0.5 মোলার। বুঝতে পারছো? তাহলে এটা কত হয়? 0.5 মোলার। তো আমাদের প্রথম অবজেক্টিভটা আমরা পেরেছি। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় নম্বর অবজেক্টিভটা, এনটিপিতে 2.24 লিটার টু 4 লিটার গ্যাসে কতটি কার্বন ডাইঅক্সাইড মলিকিউলস থাকে? বলো তো।
বলতে পারবা? আমি একটা কথা বলেছিলাম তোমাদের, এনটিপিটা যখন তুমি এইচএসসির পার্সপেক্টিভ থেকে দেখবা, বা এই যে মেডিকেল কোশ্চেন বা এগুলা থেকে আসবে, তখন তুমি আর কি 22.4 লিটার ইউজ করবা, কোনো সমস্যা নাই। এটা দেখো মেডিকেল 23-24 এসছে, মানে খুব রিসেন্ট সালে, মানে আগের বছর এসছে এটা, মানে লেটেস্ট যেটা আছে এটাই কিন্তু এসেছিল। দেখো তোমরা মেডিকেলের কোশ্চেন সলভ করতে পারো কিনা। 6.023 × 10⁻²২ 6.03 গুণ 10⁻20 কত? 22। 22। দেখো তো জি হয় ভাই। কিনা। দেখো তো আমরা এখানে কি আছে, কতটি কার্বন ডাইঅক্সাইড মলিকুলস থাকে, তাই না? তাহলে এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো বলো তো? কোন সূত্র অ্যাপ্লাই করছো? এনটিপিতে হোক আর যেটাই হোক, আমাদের এখানে N/N এ সমান হলো ভিএল 22.4 বসাতে হবে না? তো এখানে ভিএল এর মান কত দিয়ে আছে দেখো, এনটিপিতে 2.24 লিটার, তার মানে এখানে কি 2.24 লিটার বসালা। আমি বলেছিলাম কিন্তু এনটিপি কিন্তু তুমি এখানে 24 দশমিক ওইটা বসাবা না, তুমি এখানে তো কিন্তু 22.4ই বসাবা। তাহলে তুমি একটু খেয়াল করো, 2.24কে 22.4 দ্বারা ভাগ করলে কত হয় বলো তো? বলতে পারবা? হ্যাঁ, দেখো তুমি যদি এখানে 2.24 কে 22.4 দ্বারা করো, তাহলে কি এখানে 0.1 আসে না? তাহলে অ্যাভোগাড্রোর সাথে 0.1 গুণ করো, তাহলে কি একটা সংখ্যা কমে যাবে না? তার মানে 6.02 গুণ 10⁻22 হবে। বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এটার অ্যান্সার শেষ, তাহলে আমরা এটার অ্যান্সার 6.02 গুণ 10⁻22 হয়ে গেছে। এরপর একটা কোশ্চেন দেখো, 250 ml দ্রবণে 12.75 গ্রাম K2Cr2O7 থাকলে দ্রবণটির মোলারিটি কত? আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথাবার্তা বলে দিই, K2Cr2O7 তুমি যদি এমনিও মাপতে চাও, মানে আরো আমি তোমাকে পরবর্তীতে মাপা শিখাবো। তারপর দেখো যে K2Cr2O7 যেটা আছে না, এটা কিন্তু 294 গ্রাম। এটা সবসময় মাথায় রাখবা যে এটার মোলার ভর হয় কত, 294 গ্রাম। কিছু কিছু জিনিসপাতি হলো মনে রাখতে হয়, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের 40, তারপরে তোমার এই যে Na2CO2, C2CO3, এই যে এটা যেটা বললাম 106, তারপরে তোমার ক্যালসিয়াম কার্বনেট 100, K2Cr2O7 294, এগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে ম্যাথ করতে করতে। তো দেখো 250 ml দ্রবণে এটা যদি দেয়, তাহলে তুমি কি ওই যে সেম সূত্র অ্যাপ্লাই করে দিতে পারবা না, W = SMB/1000, একই জিনিস না? তো এখানে তুমি মানে সেম সূত্র অ্যাপ্লাই করবা। এটার অ্যান্সার আসবে তোমার 0.170 মোলার, এই যে এই জিনিসটা অ্যান্সার আসবে, ঠিক আছে? তুমি চেক করে নিবা যে এটা আসে কিনা। আবার দেখো যে ডেন্টাল 24-25 এসছে, মানে রিসেন্ট ইয়ারে, তোমাকে বলছে যে 250 ml 0.1 মোলার Na2CO3 দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম Na2CO3 প্রয়োজন, পারবা না? দেখো তো, পারবা তো, তাই না? পারার কথা। তো এটা কত আসবে? এটা আসবে তোমার 2.65 গ্রাম। আচ্ছা, এবার দেখো আমাদের এই কোশ্চেনটা দেখাই, এটা আমাদের 5 নম্বর কোশ্চেন, এটা আমরা দেখাই। 5 নম্বর কোশ্চেন। আচ্ছা, এটা 5 নম্বর কোশ্চেন, ঠিক আছে, 5 নম্বর। তো 5 নম্বর কোশ্চেনটা কি হবে বলো তো, এটার অ্যান্সার কিভাবে লিখবো বলো তো? 5 নম্বর, 1 মোল CH3OH এ কতটি পরমাণু থাকে? আমাকে বলতে পারবা এই জিনিসটার নাম কি? কেউ বলতে পারবা? দেখি তোমাদের অর্গানিক কেমিস্ট্রি কত স্ট্রং। CH3OH এটার নাম মিথানল। কি বল? হ্যাঁ, মিথানল। হ্যাঁ, মিথানল। আচ্ছা, তো 1 মোল পরিমাণ মিথানলে কতটি পরমাণু থাকে? আমরা এভাবে ইউজ করতে পারবো না, N/N এ, আর তোমার এখানে লিখতে পারবা W/M, একই সূত্র। তো এখানে তোমার কতটি পরমাণু থাকে বলেছে, তাহলে এখানে তুমি এন এর মানটা রাখো, তাহলে W × Na/M। এখানে দেখো ডাব্লিউ এর মানটা কত হবে, ডাব্লিউ এর মানটা কি তোমাকে দিয়ে আছে? আচ্ছা, এখানে তোমার W/M বের করারই দরকার নেই। কেন বের করার দরকার নেই বলো তো? কারণ এখানে আমাদের 1 মোলের কথা বলে আছে, দেখছো? যেখানে আমাদের প্রথমে বলেছে এক, এখানে দেখো যে প্রথমে আমাদেরকে বলেছে যে এটা তোমার 1 মোল পরিমাণ আছে, তাহলে আমাদের ওই যে W/M করার দরকারই নাই, আমরা ডাইরেক্ট N = N করে দিই, তাহলে তো হয়ে গেল। তাহলে এন এর মান কত, 1 মোল। আর নাম্বার অফ অ্যাভোগাড্রো কত, 6.02 গুণ 10⁻23, এটা। দেখো তো এইটার অ্যান্সার কি আমাদের ঠিক হয়েছে, যে 6.0 গুণ 10⁻23, এই জিনিসটা কি আমাদের ঠিক হয়েছে বলো তো? আমাদের অ্যান্সার কি সি হবে? এটার জাস্ট অ্যান্সার দাও, তাহলেই হবে। হ্যাঁ কি না? না ভাইয়া, সি তো হবে না, কারণ এখানে পরমাণু রয়েছে। কারণ এখানে পরমাণু বলেছে, তাহলে এখানে তোমার যেটা থাকবে সেটার সাথে কত গুণ করতে হবে বলো তো? 6 সাত গুণ গুণ করতে করতে হবে। 7। দেখো তো, 6 নাকি 7? 6 গুণ করতে হবে। 6, কারণ 1 2 3 4, দেখো 1
দুই তিন চার পাঁচ ছয়, তার মানে এখানে অবশ্যই আমাকে ছয়টা পরমাণু আছে, তার মানে কি ছয় দ্বারা গুণ করতে হবে না? 6 গুণ 6.02 গুণ 10 ⁻²3। তাহলে সিক্স কে তুমি যদি সিক্স এর সাথে গুণ করো তাহলে তোমার কত আসে বলো তো? সিক্স সিক্স 36 আসে আমাদের, তাই না? তো 36 যদি আমাদের এখানে আসে, তুমি দেখো যে আমাদের যদি এখানে 36 আসে, তাহলে এটার অ্যান্সার কত হবে বলো তো? 36 তুমি 36 গুণ 10⁻23 এভাবে আমরা কাউন্ট করতে পারি। এখন একটা পয়েন্ট যদি তুমি এখানে নিয়ে আসো তাহলে এখানে অবশ্যই এটা 24 হয়ে গেল, তাই না? তাহলে এটা আমাদের অ্যান্সার কি হবে? এটা। আচ্ছা, এবার দেখো আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 190 মিলিগ্রাম পার ডিএল হলে তোমার মিলিমোল পার লিটার এককে এর মান কত হবে বলো তো? 10.56। 10.56। মানে অ্যাটলিস্ট বুঝতে তো পারছো কিভাবে সলভ করতে হবে। আমি কিন্তু জি বলেছিলাম ভাই। 190 মিলিগ্রাম পার ডিএল যদি থাকে তাহলে ওইটাকে তুমি যদি 18 দ্বারা ভাগ করো তাহলে তুমি মেন জায়গায় চলে আসতে পারবা। তাহলে এখানে তুমি যদি এটা শর্টকাটটা মাথায় রাখো, যদি এখানে করো তাহলে তুমি দেখবে যে 10.54 আসছে, সরি 5.6 আসছে মিলিপোর মিলিমোল পার লিটার। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। বাট তোমাকে যদি এই সেম জিনিসটা তোমাকে যদি বলা হতো যে হলো তোমার এখানে বলা আছে মনে করো সেম জিনিসটা, যে একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ হলো 10.56 মিলিমোল পার লিটার, তাহলে হলো কত এমজিডিএল হলে, মানে এটার এককে কত মান হবে, এরকম এমজি পার ডিএল এককে এটার মান কত হবে, তখন তুমি কি করতা? 10.56 কে তুমি 18 দ্বারা গুণ করতে না? বুঝতে পারছো? গুণ করলে তুমি 190 পেতা না? বুঝতে পারছো জি জি। শর্টকাটটা আমি কি বললাম? এবার কি ক্লিয়ার হয়েছে এই শর্টকাটটা? আচ্ছা, তাহলে আমাদের এখানে 10.56 মিলিমোল পার লিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। তো আমরা একটা সেগমেন্ট শেষ করলাম, এই জন্য আর কি তোমাকে আরেকবার জুম লিংক দিলাম, যাতে তোমার হলো এই জিনিসটা শেষ না হলে একটা জিনিসের হলো ক্লিয়ার হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো।